ওয়েলকাম সবাইকে বিদ্যাবাড়িতে। আমরা আজকে ৪১তম যারা অলরেডি পিলিতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্যে ম্যাথ বেসমেন্টের কিছু কথাবার্তা হবে লিখিতর জন্যে। আমরা আজকের এই ক্লাসটা ৩টা ভাগে আমরা একটু বিভক্ত করছি। প্রথম অংশটুকু যেটা সেটা হচ্ছে আমরা একটু পড়াশোনা নিয়ে কথা বলবো, যে আমরা কোথায় থেকে পড়বো, কিভাবে পড়বো, কোন টপিকসগুলো কোন জায়গা থেকে আসে বা আসার সম্ভাবনা কতটুকু। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আমরা যাব পরীক্ষার হলে যখন যাচ্ছি তখন কোশ্চিন যখন আমরা হাতে পাই, হাতে পাওয়ার পরে লেখালেখির অংশগুলো কিভাবে করব, কোথায় থেকে শুরু করতে হয়, কোথায় থেকে শেষ করতে হয়, এই জায়গাগুলো একটু দেখব। দেন ৩ নম্বর পার্ট যেটা দেখব সেটা হচ্ছে যখন একজন টিচার আমাদের এই খাতাগুলো দেখে, তখন খাতা দেখার সময় কোন কোন সেগমেন্টগুলো কোন কোন জায়গাগুলো উনি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, যে এই জায়গাগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ যে জায়গাগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের মার্কসগুলো ডিস্ট্রিবিউশন হয় সেই জায়গাগুলো হচ্ছে কোনগুলো, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে একটু দেখে নেই যে আপনারা যারা জয়েন করতেছেন কে কোথায় থেকে জয়েন করতেছেন, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখি আপনারা কে কোথায় থেকে আসতেছেন। একটু দেখার চেষ্টা করি। রোকেয়া, ওয়ালাইকুম আসসালাম। দেখা যাক লিখিত ম্যাথ নিয়ে কার কার টেনশন কেমন, একটু আগে দেখে নিই, দেন হচ্ছে আলোচনা শুরু করব। পাবনা থেকে রোকেয়া। আচ্ছা, বাকিরা একটু কাইন্ডলি জানান কে কোথায় থেকে আপনারা এই ক্লাসটা দেখতেছেন, আর আপনাদের প্রবলেমগুলো হচ্ছে একটু আগে দেখে নেই, দেন আলোচনা গল্প সেগুলো তো সব হবে, সলিউশন সবই আমরা করব। আপনারা একটু জানান কে কোথায় থেকে ক্লাসটা দেখতেছেন। পাবনা, মাগুরা, বরিশাল, অনেকগুলো জায়গা থেকে, তাই না? আচ্ছা, একটু প্রবলেমগুলো জানান তো, যে আপনাদের লিখিত ম্যাথে আসলে কি প্রবলেম ফেস করেন কিনা, বা কোন ধরনের প্রবলেমগুলো ফেস করেন। সেটা চ্যাপ্টার ওয়াইজ হইতে পারে, সেটা লিখার প্যাটার্নে হচ্ছে হইতে পারে প্রবলেমগুলো। এরকম কোন ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করেন কাইন্ডলি একটু জানান, আগে দেখি আপনাদের প্রবলেম আছে কিনা। কারণ প্রবলেম ফাইন্ড আউট করাটাই হচ্ছে সব থেকে মেইন ব্যাপার, কারণ আমি কি পড়বো আমি নিজেই জানি না আমার প্রবলেমটা কোথায়, তাই না? তাহলে তো এইখানে আমাকে বসার জন্য প্রথম দরকার যে আমার লিকগুলো কোথায় আছে। আমি যদি আমার লিকগুলোকে ফাইন্ড আউট করতে পারি তাহলে একমাত্র সম্ভব যে হ্যাঁ এই জায়গাগুলো আমার লিক আমি জানি, এখন এগুলো কাভার করতে হবে। আদারওয়াইজ শুধু কথা শুনে গল্প শুনে বই বের করে আমাদের সেই রকম এখানে তেমন কোনো হচ্ছে সুবিধা হচ্ছে না। আচ্ছা, উচ্চতর গণিতের কোন অংশগুলো করবেন আমরা স্টেপ বাই স্টেপ বলে দিব, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই রোকেয়া। আচ্ছা, ফাইনাল ইয়ারে আছেন, ওকে ফাইন। সিলেট, যশোর অনেকগুলো জায়গা থেকে দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, এবারে একটু কাইন্ডলি জানান তো যে আপনাদের ম্যাথে প্রবলেম হয় কেমন, যেমন প্রবলেম এতদিন ধরে আমরা যখন আপনাদের টাচে আসি সেখানে কিছু প্রবলেম দেখা যায় যে একটু কমন টাইপের। যেমন অনেকে বলে যে পাটিগণিতের ম্যাথ আমি লিখতে পারি না, আমি বুঝি না কোথায় থেকে শুরু করব, বা একটা ম্যাথ যে শেষ হইলো সেটা কি মানে আসলে কি ঠিক হচ্ছে কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমি বুঝি না। জ্যামিতি নিয়ে অনেকের কোশ্চিন থাকে যে উপপাদ্যগুলো আমি ঠিক মতো করতে পারি না, বা একটা জিওমেট্রি বেসমেন্টের প্রবলেমগুলো কিভাবে সলিউশন করতে হয়, শুরু করব কিভাবে সেটাই বুঝি না অনেকের। এরকম ডিফারেন্ট টাইপের কিছু প্রবলেম শোনা যায়। আপনারা একটু কাইন্ডলি জানান যে আপনাদের স্পেসিফিক প্রবলেমগুলো হচ্ছে কেমন হয়। সমাবেশ বিন্যাস আদৌ বিদঘুটে মনে হয়, এটা বাদ দিলে কি সমস্যা? আচ্ছা হ্যাঁ, ওই আপনাদের টেনশন ফ্রি করার জন্য কিছু জিনিস কিন্তু বোর্ডে লেখা আছে, অর্থাৎ টপিকসগুলো কিছুটা লেখা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব ডেফিনেটলি। আচ্ছা, ত্রিকোণমিতি, তারপরে আর কার কার সমস্যা, সমাবেশ বিন্যাসের সমস্যা পাইলাম, বিন্যাস সমাবেশ আবারও পাইলাম, কমন টাইপের প্রবলেম। জ্যামিতি, আচ্ছা,
লামিজা ইয়াসমিন খুব ভালো বলছে যে একবারেই বলে দিছে জ্যামিতি, যে আমার অন্য কোনো জায়গায় সমস্যা নাই, শুধু জ্যামিতি, পুরা জ্যামিতি আমার সমস্যা। ওকে, আর এইরকম রাঙ্গামাটি থেকে বেনিফ, ওকে, জিওমেট্রি সমস্যা। আচ্ছা, এবারে ফার্স্ট কিছু রিকোয়েস্ট আছে সবার জন্য, সেটা হচ্ছে যারা যারা অলরেডি আমরা এখানে অনেকেই হয়তো থাকবেন যে যারা পিলি এখনো পরীক্ষা দেই নাই, কারণ এখানে অনেকে এরকম পাচ্ছি যে পিলি পরীক্ষা এখনো দেই নাই আমি, অনার্স কমপ্লিট হয় নাই, সামনে পরীক্ষা দিব, ওকে ফাইন, তার আগে থেকে একটু শুনে নেন। আর এখনকার কথাটা আমি যাদের জন্য বলতেছি তারা হচ্ছে যারা অলরেডি কোয়ালিফাইড 41 বিসিএস প্রিলিমিনারি, যারা কোয়ালিফাইড অলরেডি, তাদের জন্য হচ্ছে একটু রিকোয়েস্ট, সেটা হইল যে পিলির জন্য যে প্যাটার্নে হচ্ছে আপনারা ম্যাথগুলো ট্রাই করছেন, দয়া করে এই প্যাটার্নগুলোর মধ্যে যেগুলো শর্ট প্যাটার্ন ছিল সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলেন, আপাতত সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলেন। আবারও বলছি, 41-এর জন্যে যারা আপনারা প্রিপারেশন নিচ্ছিলেন, যারা ম্যাথের প্রিপারেশনগুলো নিচ্ছিলেন এবং সেখানে যারা আপনারা শর্ট প্যাটার্ন নিয়ে কাজ করতেছিলেন, তাদের জন্য রিকোয়েস্ট, সকল শর্ট প্যাটার্ন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, কারণ আপনার কোনো শর্ট প্যাটার্ন রিটেনে কাজে লাগবে না। ঠিক আছে, এটার মানে এই না যে আপনাকে খুব বেশি পেন দিয়ে দিচ্ছি, টেনশন বেশি বাড়াই দিলাম, ব্যাপারটা এরকম না। তার কারণ হচ্ছে বেশ কিছু জায়গায় আছে, আমি স্টেপ বাই স্টেপ বলবো, কিন্তু প্রথম রিকোয়েস্টটাই হচ্ছে এটা যে আপনি রিটেনে আপনার ম্যাথের কোনো শর্ট প্যাটার্নের অংশ এখানে লিখতে পারবেন না। আপনাকে একদম অ্যাজ ইউজুয়ালি একটা ম্যাথের অরিজিনালি যে ফরম্যাটটা আছে ঠিক এই ফরম্যাটেই হচ্ছে খাতাতে লিখতে হবে। এখন আসেন একটু পার্টগুলো নিয়ে কথা বলি, পড়াশোনা শুরু করে দেই। সেটা হচ্ছে আমাদের মূল পার্ট, একদম স্ট্রং একটা পয়েন্ট হচ্ছে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, বিন্যাস সমাবেশের অংশ, সম্ভাবনা নিয়ে একটু ঝামেলা হয়, জ্যামিতির মধ্যে জ্যামিতি আছে, ঘন জ্যামিতি আছে, তারপরে এইদিকে স্থানাঙ্ক আছে, আর আরেকটা বড় একটা অংশ সেটা হচ্ছে পাটিগণিত। পাটিগণিত এটা হচ্ছে একটা অংশ। এখন এখানে অনেকেরই যেটা কথা থাকে যে ভাইয়া পাটিগণিতের অংশ তো লাস্ট কয়েকটা বিসিএস এ একটু কম টম আসতেছে, তাহলে আমি কি পাটিগণিত পুরাটা বাদ দিব কিনা, বা অনেকের কোশ্চেন হচ্ছে যে এই সম্ভাবনার অংশ থেকে তো কোশ্চেনের সংখ্যাটা একটু কম আসে, আমি কি সম্ভাবনা বাদ দিলে কি আমার কোনো সমস্যা আছে কিনা। এখন প্রথম কথা হচ্ছে যাদের 50-এর মধ্যে টার্গেট, মোটামুটি টার্গেট যে 50 মার্কের মধ্যে 35 থেকে 40 আমার টার্গেট, টার্গেট মার্কস হচ্ছে যদি 35 থেকে 40 হয়, তাহলে আপনারা এই বিন্যাস সমাবেশ, সম্ভাবনা, স্থানাঙ্ক, জ্যামিতি এই অংশগুলো বাদ দিতে পারেন, এই অংশগুলো বাদ দিতে পারেন। আবারও বলতেছি, এটা যে একদম ডিরেক্ট বাদই দিয়ে দিবেন তা না, ঠিক আছে, যে পড়ার শুরুতেই আপনি বলে দিচ্ছেন যে ভাই এগুলো আমি পড়বই না, ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু আমি বলতেছি যে টার্গেটটা হচ্ছে কেমন, যে যদি এইরকম টার্গেট হয় তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব। আর যদি টার্গেট আমাদের এইরকম হয় যে 40 থেকে 48 বা 50 যদি আমাদের টার্গেটের মধ্যে রাখা লাগে, তাহলে ডেফিনেটলি কোনো সেকশনে আমি বাদ দিতে পারবো না। এবং প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা পড়ার সময় কোনো চ্যাপ্টার বাদ দেব না, এটা হচ্ছে প্রথম কথা। যখন জানার দরকার তখন আমি সবই জানবো। কারণ এমন যদি হয় যে আপনি সম্ভাবনা সেকশনটা পুরাটাই বাদ দিচ্ছেন, কিন্তু পরীক্ষাতে দেখা গেল এমন একটা সম্ভাবনার কোশ্চেন চলে আসছে সেটা বেশ মিড বেসমেন্টের বা ইজি বেসমেন্টের একটা কোশ্চেন, তাহলে এখন আপনি বলেন যে কেন আপনি এটাকে ছেড়ে দিবেন। আমাদের জানার সময় আমরা সবই জানবো, কোনোটাই বাদ দিব না, কিন্তু পরীক্ষার আগে যে যখন 41-এর বিসিএস এর রিটেন পরীক্ষাটা ডেট টেট সবকিছু হয়ে গেল, আপনার প্রিপারেশন মোটামুটি কাভার করে ফেলছেন, এখন আপনি চুজ করবেন যে পরীক্ষার আগে যায় কোন কোন চ্যাপ্টারের উপরে আপনি প্রেশার দিবেন আর কোন কোন চ্যাপ্টারের উপরে আপনি প্রেশারটা কম দিবেন। কিন্তু এই শুরুতেই, ক্লাসের শুরুতেই, পড়াশোনার শুরুতেই যারা আমরা রিটেন নিয়ে কাজ করতেছি তাদের জন্য কাইন্ডলি রিকোয়েস্ট, আমরা পিএসসি থেকে যে সিলেবাসটুকু পাইছি তার কোনো চ্যাপ্টার আমরা প্রথমে বাদ দিব না। আমরা চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যতটুকু বোঝা যায়। আর পরীক্ষার আগে যে কোন চ্যাপ্টার করবেন আর কোনটা করবেন না সেটা আমরাই বলে দিব, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, এইবারে আসেন যে আমরা একটু বীজগণিতের অংশগুলো নিয়ে কথা বলি। সেটা হলো যে আমরা বীজগণিত করি, পাটিগণিত করি, যেটাই করি, ফার্স্ট আমার টার্গেট হচ্ছে কোনটা, প্রথম টার্গেট হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন, প্রিভিয়াস কোশ্চিনস। এখন এই প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যাটলিস্ট 35 থেকে
এই 40 BCS এর রিটেনে যে কোশ্চেনগুলো আছে অন্যগুলো আপাতত আগে দেখার দরকার নেই। ফার্স্ট প্রায়োরিটি দিবেন হচ্ছে আপনার 35 থেকে 40। এই 35 থেকে 40 BCS এর কোশ্চেনের মোটামুটি রিটেন পার্টটুকু যদি আপনি দেখতে পারেন, প্রথম কথা হচ্ছে যে আপনার একটা আইডিয়া চলে আসবে। কারণ আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোনটা? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার লিক খোঁজা। লিক খুঁজতে গেলে কি করতে হবে? আগে কোশ্চেন দেখতে হবে যে কোন ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে। আপনি জানেন যে শতকরা থেকে কোশ্চেন আসে, ওকে ফাইন, কিন্তু আপনার তো এটা জানতে হবে যে শতকরার কোন ধরনের কোশ্চেন আসে হচ্ছে আপনার লিখিততে, বা লাভ ক্ষতির কোন ধরনের কোশ্চেন আসে হচ্ছে আপনার লিখিততে। এই জিনিসগুলো একটু জানা দরকার আমাদের। এখন তাহলে প্রথম কাজ হচ্ছে বই সিলেকশনের সময় যখন আপনি যাবেন যে হ্যাঁ এখন আমি প্রিপারেশন নিব, বই থেকে আমি পড়াশোনা শুরু করব। এখন এই বই থেকে যে পড়াশোনা শুরু করবেন তার জন্য প্রথম কাজটাই হচ্ছে আপনাকে প্রিভিয়াস কোশ্চেন আগে দেখতে হবে। সবার আগে 35 থেকে 40 BCS এর প্রিভিয়াস কোশ্চেন মাস্ট বি। যদি প্রয়োজন হয় এই কোশ্চেনগুলো 5 দিন 7 দিন না, আপনি 15 দিনের একটা টার্গেট নিয়ে ফেলেন যে 15 দিন, প্রথম 15 দিন আপনার টার্গেট যে আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো অন্তত একবার দেখে ফেলবেন। এবং দেখে ফেলা মানে শুধু দেখে ফেলা না যে হ্যাঁ আমি দেখলাম বাস হয়ে গেল, না, এখান থেকে ফাইন্ড আউট করা, নিজেকে একটু রিসার্চ করা যে হ্যাঁ 40 BCS এর লিখিততে আপনার পাটিগণিত থেকে কয়টা কোশ্চেন আসছে, পাটিগণিতের যে অংশটা থেকে আসছে সেটা কোনগুলো, কোন কোন চ্যাপ্টার থেকে আসছে, বীজগণিতের কোন পার্টটা থেকে আসছে, জ্যামিতির কোন পার্টটা থেকে আসছে। যদিও এটা বইপত্রে থাকে, আমরাই ক্লাসের মধ্যে বলে দেই যে হ্যাঁ পাটিগণিত থেকে এতগুলো কোশ্চেন আসছে, বীজগণিত থেকে এতগুলো, কিন্তু না, এটা আমাদের কথা পরে। আগে নিজের জাজমেন্ট আগে করতে হবে। আপনি যখন এটা খুঁজতে যাবেন, খুঁজতে যাওয়া মানে কি ওই কোশ্চেনটা কিন্তু আপনি দেখা হয়ে যাচ্ছে। এই কারণে কোনো বইপত্র বা ভাইয়াদের কাছে আগে দৌড় দিবেন না যে হ্যাঁ ভাইয়া একটু বলেন তো পাটিগণিতের এই চ্যাপ্টারটা কি লাগবে কি লাগবে না, না, আগে রিসার্চ আপনাকে নিজেকে করতে হবে। ফার্স্ট কাজ নিজের। প্রথমে আপনি ডেফিনেটলি নিজে আগে খাতা কলম নিয়ে বসবেন। যেই দিন পড়াশোনা শুরু করবেন, ধরেন এটা খাতা কলম, এটা আমার কাছে বই, সহজ কথা, আজকে BCS এর কোশ্চেন আমি খুললাম, 40তম BCS এর কোশ্চেন আমি নোট ডাউন করা শুরু করে দিব যে এই 12টা কোশ্চেন যেটা আসছে সেটা কোন কোন চ্যাপ্টার থেকে আসছে, কি আসছে। তার কারণ আপনি যখন সিলেকশন করতে যাবেন কোন চ্যাপ্টার, তার মানে কি আপনি ওই কোশ্চেনটা ভালো করে দেখতেছেন যে এটা কি আমার শতকরার কোশ্চেন, নাকি এটা অনুপাতের কোশ্চেন, এটা বীজগণিতের কোন সেকশনের কোশ্চেন, এটা জ্যামিতির কোন পার্টের কোশ্চেন। আপনাকে ডেফিনেটলি এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখতে হবে এবং নিজেকে একটু রিসার্চ করতে হবে যে কোন ধরনের কোশ্চেনগুলো বেশি আসে। আমরা আসি এটা পরে, আগে নিজের প্রবলেমটা নিজেকে ফাইন্ড আউট করতে হবে। এখন দেখেন এই যে খাতায় যখন আপনি লিখে ফেললেন যে হ্যাঁ পাটিগণিতের এতগুলো কোশ্চেন আসছে, বীজগণিতের এতগুলো কোশ্চেন আসছে, এই কোশ্চেনগুলো দেখার সময় কিন্তু আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো আপনি পারেন কি পারেন না। এই যে জায়গাটা যে পারেন কি পারেন না, এটা কিন্তু আমি বলে দিতে পারবো না, আপনারটা আপনাকেই খুঁজে বের করতে হবে যে এটা কি আসলেই আপনি পারেন কি পারেন না, আপনার কি প্রবলেম আছে কি নাই, এটা ফাইন্ড আউট করেন। আপনি যখন এই জিনিসগুলো ফাইন্ড আউট করবেন তখন আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আমার পাটিগণিতে একটা বড় রকমের গ্যাপ আছে, জ্যামিতিতে একটা বড় রকমের গ্যাপ আছে। অনেকে এখন লিখতেছেন জ্যামিতিতে সমস্যা, কিন্তু যদি জিজ্ঞেস করি জ্যামিতির কোন অংশটাতে সমস্যা, সেটা কি ত্রিভুজ, সেটা কি চতুর্ভুজ, নাকি সেটা বৃত্ত, নাকি সেটা ঘন জ্যামিতি, নাকি স্থানাঙ্ক জ্যামিতি, নাকি এটা আমাদের যে সাধারণ যে প্রবলেমগুলো হয় সেখানে, নাকি উপপাদ্যগুলোতে। দেখেন কোশ্চেন কিন্তু অনেক আসে। এখন এই জায়গাটায় এই যে এতগুলো কথা বললাম, জ্যামিতির মধ্যে এতগুলো পার্ট আছে, তো এই পার্টগুলোর মধ্যে আপনার স্পেসিফিক প্রবলেম কোনটা সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে, সেটা অন্য কেউ কখনোই খুঁজতে পারবে না। এই কারণে বারবার করে বলা হচ্ছে যে আগে প্রবলেম ফাইন্ড আউট করেন, দেন হচ্ছে এই প্রবলেমগুলো জানার পরে আপনি যখন আমাদের ক্লাসগুলো করবেন তখন আপনার কাছে মনে হবে যে ইয়েস এই ক্লাসটা আমার দরকার। আজকে ক্লাস হচ্ছে পাটিগণিতের একটা চ্যাপ্টারে শতকরা, আপনি জানেন যে আপনার শতকরাতে প্রবলেম আছে, এই ক্লাসটা আপনার ইফেক্টিভ কতটুকু, আপনার জন্য ইফেক্টিভ আপনি তখন আগে থেকে বুঝে যাচ্ছেন যে আমার তো পাটিগণিতের সমস্যা ছিল শতকরা চ্যাপ্টারে, আজকে যেহেতু শতকরার ক্লাস, তাহলে ডেফিনেটলি আমি এখান থেকে কিছু একটা পাবো। এই যে একটা আশ্বাস, এই যে একটা বিশ্বাস আপনাদের, এটা আগে দরকার, আমার প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। আদারওয়াইজ ক্লাস হচ্ছে 16-17টা, এর মধ্যে কোনটা আপনার খুব বেশি প্রয়োজন কোনটা কম প্রয়োজন এটা আপনি বুঝতেছেন না। আজকে ক্লাস কোনটা, আপনারা কি ক্লাসে অংশগ্রহণ করলেন নাকি ভিডিওটা পরে দেখে নিচ্ছেন, এই যে একটা ব্যাপার যে আমার কি প্রয়োজন আছে কি নাই, এই প্রয়োজনটা অনেকে আমরা বুঝি না, ক্লাস করতে হবে করে যাচ্ছে, কিন্তু সেটা আপনার জন্য কতটুকু কাজে লাগতেছে বুঝি না। কেন? আমি আমার প্রবলেম জানি না। এই জন্য এই জায়গাগুলো কাইন্ডলি হচ্ছে
আগে ফাইন্ড আউট করে ফেলবেন। তাহলে প্রথম বইয়ের কথা যেটা বললাম যে বিসিএস এর লিখিতর জন্য ফার্স্ট আমাদের বই হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন। বাজারে অনেক বই আছে, যে কোনো বই হাতে নেন, সবগুলো বইয়ে ভাই কোশ্চিন তো আর কারোটাতে চেঞ্জ করে নাই, সব তো রিয়েল কোশ্চিন, ডেফিনেটলি সবগুলো বইতে একই কোশ্চিনই আসে। 2 নাম্বার কোশ্চেনে চলে আসেন, সেটা হলো যে আপনার ক্লাস 9-10-এর যে বইটা আছে, এই 9-10-এর যে বইটা আছে এই বইটা আপনার দেখতে হবে। 9-10-এর বইয়ের কোন অংশটা আগে দেখবো সেটা পরে বলতেছি, কিন্তু 9-10-এর কোন বইটা? প্রথম কথা হচ্ছে সাধারণ গণিত যেটা আছে, এই সাধারণ গণিত যে অংশটুকু আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করব। সাধারণ গণিতের অংশটা একটু হাতে রাখবেন প্রথমে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম বই গেল হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। 2 নাম্বার বইয়ের কথা বললাম হচ্ছে 9-10-এর যে বইটা আছে সেটা সাধারণ গণিতের অংশটুকু দেখবেন। 3 নাম্বার কোশ্চেন বা বই যেটা, সেটা হচ্ছে এই 9-10-এর যেটা আছে এটার উচ্চতর গণিত যেটা আছে, এই উচ্চতর গণিতের বইটা আপনাদের দরকার হবে, ঠিক আছে? কোন কোন চ্যাপ্টার লাগবে, কি লাগবে না লাগবে সেগুলো আমরা পরে বলতেছি, আগে শুধু বই সিলেকশন গুলো করতেছে যে আমাদের কোন কোন বইগুলো দরকার। এটা হচ্ছে 3 নাম্বার বই। আর 4 নাম্বার বই যেটা দরকার সেটা হচ্ছে ক্লাস 11-এর যেটা, এই 11তম আমাদের যে ক্লাস, অর্থাৎ হচ্ছে একাদশ শ্রেণী যেটা। তাহলে আমরা বইয়ের কথা যেটা বলছিলাম সেটা আরেকবার একটু দেখে ফেলি আমাদের কাজের সুবিধার জন্যই। প্রথম কথা বলা হয়েছিল যে প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন কালেকশনটা আমাদের লাগবে ফার্স্ট। 2 নাম্বারটা বলা হয়েছিল ক্লাস 9-10-এর সাধারণ গণিতের যে বইটা আছে সেটা দরকার। তারপরে 3 নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে ক্লাস 9-10-এর উচ্চতর গণিত যেটা আছে সেই বইটা একটু লাগবে। তবে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আগে পড়তে যায় না, কারণ অনেকে যারা হচ্ছে আমাদের ওই ছোটবেলাতে উচ্চতর গণিত ছিল না বা ম্যাথ ভীতি একটা যাদের এমনিতে কাজ করে, তারা ধুম করে আগে বইটা নিয়ে শুরু করেন না, কালেকশনে রেখে দেন। কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কি পড়তে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাই দিব, কারণ একবারে তো আর সবকিছু বলা যাচ্ছে না। আজকে গোছানোর চেষ্টা করতেছি, ওভারঅল আইডিয়া নেওয়ার একটা চেষ্টা করতেছি আমরা। 3 নাম্বারটা গেল। 4 নাম্বারটা হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর যে বইটা আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র যেটা, দুটা বই হচ্ছে আমাদের একটু দরকার। আমাদের হাতে এই দুটা বই যদি থাকে তাহলে মোটামুটি আমরা একটা গোছানো প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, এইবারে এটা গেল হচ্ছে বইয়ের কথাটা। এইবারে আসেন চ্যাপ্টারের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে বীজগণিত। এই বীজগণিতের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে 9-10-এর বইটাই আগে দরকার আমাদের। সাধারণ গণিত যেটা আছে 9 লিখে দিলাম সংক্ষেপে, আমাদের সাধারণ গণিতটা দরকার। যারা মোটামুটি একটু পাশের চাইতে একটু ভালো নাম্বার, অর্থাৎ ওই যে 35 থেকে 40 রেঞ্জের মধ্যে যারা চিন্তা করতেছেন তাদের জন্য হচ্ছে এটা। আর যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে এই 9-10-এর উচ্চতর গণিত যেটা আছে এই বইটা হচ্ছে আপনার দরকার। উচ্চতর গণিত বইটা হচ্ছে দরকার যাদের রেঞ্জ মোটামুটি 40 থেকে 45 বা 50-এর এই রেঞ্জের মধ্যে যারা যাইতে চাই, যে কোনোটাই আমি বাদ দিতে চাচ্ছি না, তাদের জন্য হচ্ছে এরকম কথাবার্তা। আবার ত্রিকোণমিতি এবং পরিমিতির জন্য একই টাইপের কথাবার্তা। 9-10-এর বইটা হচ্ছে আগে দরকার, সঙ্গে হচ্ছে একটু অন্য বইগুলো লাগবে, সেটা আমরা পরে বলে দেব, আগে নয়, কারণ এটা হচ্ছে মূল অংশটুকু আমাদের। সমাবেশ বিন্যাসের অংশগুলো আপনি একাদশ বই থেকে একটু দেখবেন, ঠিক আছে? একাদশ যে বইটা আছে আমাদের, এই বইটা থেকে একটু দেখার চেষ্টা করবেন আমাদের, কারণ ওখানকার যে কোশ্চেনের প্যাটার্নটা বা ধরনটা আছে ওখান থেকে মোটামুটি বিসিএস এর রিটেনের কোশ্চেনের যে ধাঁচটা আসে এটার সঙ্গে ম্যাচ করে, এই জন্য হচ্ছে একটু এই বইটা দেখার চেষ্টা করবেন। সম্ভাবনার কথাটাও একই, যদি সম্ভব হয় একাদশ শ্রেণীর যে বইটা আছে একাদশ শ্রেণীর বইটা একটু দেখার চেষ্টা করেন আপনারা, ঠিক আছে, ফার্স্ট পার্টে। আবার এই জ্যামিতি এবং ঘন জ্যামিতির প্রথম অংশটুকু যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ডেফিনেটলি এটা 9-10-এর বেসিক অংশটার সঙ্গে আরেকটা অংশ দরকার হবে, সেটা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের বইটাতে, টেক্সট বইটাতে, 9-10-এর টেক্সট বইটাতে আমাদের উপপাদ্য যেটা অনুশীলনীর মধ্যে নয়, আমাদের উদাহরণের ভিতরে যেটা দেওয়া আছে সেটা তো পড়বই ডেফিনেটলি। অনুসিদ্ধান্ত আকারে যে আমাদের কোশ্চেনগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের কোশ্চেনের ভিতরে দেওয়া থাকে, আমরা সাধারণত পড়তে যাই না, যেগুলো পড়তে গেলে আমাদের গাইড বইয়ের দরকার মাঝে মধ্যে হয়ে যায়, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের একটু দরকার। সেটা কার জন্যে? জ্যামিতি সঙ্গে হচ্ছে ঘন জ্যামিতির যে পার্টটুকু মোটামুটি চলে আসে তাদের জন্য। ম্যাথের বেসে আলাদাভাবে রিটার্নের জন্য করা যাবে কিনা, আচ্ছা এটা অফিস থেকে, অফিসে একটু ফোন দিলে আপনাদেরকে জানাই দিবে তারা, একটু বললে উপকার হইতো। আচ্ছা ওটা বলে দিচ্ছি, সমস্যা নেই। আর স্থানাঙ্ক জ্যামিতি যেটা আছে, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা যেটা বলতেছি, ঢাল নিয়ে কাজ করতে হয়, মধ্যবিন্দু নিয়ে কাজ করতে হয়, দুটা বিন্দু দূরত্ব বের করতে বলে অনেক সময়,
এই জিনিসগুলো যেটা আছে সেটা ডেফিনেটলি হচ্ছে আমাদের একটু ওই একাদশ শ্রেণীর যে বইটা আছে সেটা আমাদের দরকার। একাদশতম বইয়ের এই অংশটুকু দরকার। যেমন স্থানাঙ্ক জ্যামিতির একটু কম আসে আমাদের পিলিতে, পিলিতে কিন্তু এতটা দরকার হয় না, কিন্তু তার মানে এই না যে একেবারে আসবেই না বা আসেই না, এরকম না, কিন্তু এটার জায়গাটা হচ্ছে কম, একটু আসার জায়গাটা হচ্ছে কমে যায় কিন্তু এই জায়গাটাই। দেন হচ্ছে দেখি আর কার কার কি কি কোশ্চেন ছিল ম্যাথের ব্যাসের আলাদা আলাদা আলাদা। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে এই অংশটুকু। এবারে আসেন ওই যে মহা ঝামেলার যে জায়গাটা আপনাদের জন্য। মহা ঝামেলা কেন বলতেছি, কারণ প্রথমেই আমরা তিনটা অংশ যদি একটু আলাদা করি, সেটা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। সব থেকে যদি সহজ চ্যাপ্টারের অংশগুলোর কথা বলা হয়, যেটা দেখলে একটু শান্তি পাই আমরা, সেটাই হচ্ছে প্রথমটাই বীজগণিত। এই বীজগণিতের অংশগুলো দেখলে আমরা একটু শান্তিতে থাকি, যে হ্যাঁ মোটামুটি একটু পারা টারা যায়। 2 নম্বরটা যেটা, সেটা হচ্ছে আপনার পাটিগণিত আর জ্যামিতি নিয়ে আপনাদের অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আমি একটু পাটিগণিত পারি, অনেকে বলে একটু পারি না, জ্যামিতি একটু পারি না, এরকম করে বলেন আপনারা। তার মানে প্রথম হচ্ছে বীজগণিত, এটা আমরা বেশ ভালোই পারি। এরপরে সমস্যাগুলো যেটা হয় সেটা হচ্ছে জ্যামিতি এবং হচ্ছে পাটিগণিতের অংশ নিয়ে খুব বেশি ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই। এখন সেখানে কারো একদম লাস্ট পজিশনে থাকে জ্যামিতি, কারো আবার লাস্ট পজিশনে রাখেন হচ্ছে আপনার পাটিগণিত, অর্থাৎ একেবারেই পারি না যারা, সেগুলো হচ্ছে লাস্ট পজিশনে রেখে দেই। এই পাটিগণিতের জন্য প্রথম কথা হচ্ছে আগে প্রিভিয়াস কোশ্চেন দেখতে হবে, একদম মাস্ট বি। আপনার এই জায়গাটায় কোনো প্রকারের ডানে বামে আগে কোনো চিন্তা করা যাবে না। ফার্স্ট হচ্ছে আগে ভাই আপনার একদম প্রিভিয়াস কোশ্চেন, ঝাড়া প্রিভিয়াস কোশ্চেন আগে আপনাকে দেখতে হবে। কেন? কারণ আপনার কোশ্চেনের টোন দরকার, কারণ শতকরা থেকে কোশ্চেন আপনার পিলিতেও আসে, রিটেনেও আসে, কিন্তু ডেফিনেটলি শতকরার পিলির কোশ্চেন আর রিটেনের কোশ্চেন এক নয়, রাত আর দিন পার্থক্য এখানে। লাভ ক্ষতি দেখলে আমরা অনেকে মনে করি ও আচ্ছা লাভ ক্ষতি কোনো ব্যাপারই না, কাজের অঙ্ক, হ্যাঁ আমি তো কাজের অঙ্ক তো পারি, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যে কাজের অঙ্কগুলো পিলির জন্য করে আসছেন ভাই, ওই প্যাটার্নের কোশ্চেন তো রিটেনে আসবে না। রিটেনের কোশ্চেনের ধারাটা কি হয়, কাজের এমন এমন কোশ্চেন দেখা যায় যেগুলো A4 সাইজের পেজে 3 পেজ লাগে একটা অঙ্ক করতে, এরকম একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ লাগে আপনার একটা অঙ্ক করতেই, আপনার জায়গা লেগে যায় 3টা পেজ। কারণ যখন আমরা ওই যে ক্লাসগুলো করব তখন দেখেন ক্লাসের মধ্যে তো আপনাদের খাতাগুলো আমরা দেখাবো যে এই যে দেখেন একটা কোশ্চেন সেখানে কতগুলো পেজ লাগতেছে। তাহলে আপনি যে আমাদের ক্লাসগুলো করবেন তখন কিন্তু আমাদের ক্লাসে এইরকম না যে একটুখানি অঙ্ক করে পিলির মতন যেরকম যে অঙ্ক করলাম হ্যাঁ এরকম এরকম করে সলিউশন করুন বাস হয়ে গেল না। আমি নিজে হইলে খাতায় যে প্যাটার্নে করতাম ঠিক আপনাদের ক্লাসগুলোতেও কিন্তু ওই জিনিসটাই আসবে, বই থেকে না খাতা থেকে, যে খাতায় লিখলে কেমন হয় ঠিক এই অরিজিনাল ফ্লেভারটাই হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে কিন্তু ক্লাসে। এই কারণে এই ক্লাসগুলো হচ্ছে ইফেক্টিভ কেন বলা হয়, তার কারণটা হচ্ছে যে আমরা পিলির মতন তো ক্লাস না, এটা তো রিটেনের ক্লাস, মাথায় রাখতে হচ্ছে এটা রিটেন। তাহলে আপনি রিটেনে গেলে যেভাবে লিখবেন ঠিক ওই প্যাটার্নটাই আপনাকে দেখানো হয়। এইরকম অনেক বড় বড় ম্যাথ থাকে যেগুলো কখনোই হচ্ছে পিলিতে আসে না, এগুলো হচ্ছে রিটেন বেসমেন্টের কিছু কোশ্চেন চলে আসে এখানে। উপপাদ্য যেমন ডিফারেন্সের একটাই অংশ দেখেন উপপাদ্য, উপপাদ্য কখনোই আপনার পিলিতে দরকার হয় না, কিন্তু উপপাদ্য লাগে কোথায়, এটা লাগে কিন্তু হচ্ছে রিটেনের সময় কিন্তু। এই জন্য এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবো আমরা। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে আমরা ওই কথা বলতেছিলাম কোনটা নিয়ে, পাটিগণিতের অংশ নেই। পাটিগণিতের জন্য একদম প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন দেখবেন, আর অন্য কোনো কিছু আগে দেখবেন না, সবার জন্য রিকোয়েস্ট, ঠিক আছে? কারণ আপনি একটা চ্যাপ্টারের অনেকগুলো কোশ্চেন দেখতে যায়, আপনার স্ট্রেংথ যেটাতে আছে সেই চ্যাপ্টারের উপরে অনেক সময় নজর আপনারা হারাই ফেলেন। আপনি মনে করেন বীজগণিত খুবই আপনি ভালো পারেন, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, ওটার উপরে প্রেশার কম দিলেই চলে, আমি পারি না পাটিগণিত, এটার উপরে এমন প্রেশার দিতে গেছেন আপনি যে আপনার বীজগণিতের উপরে ফোকাসটা কমে গেছে, দেখা গেল পরীক্ষার হলে যায় জানা একটা কোশ্চেন আপনার প্র্যাকটিসের অভাবে কিন্তু আপনি করতে পারতেছেন না, কারণ রিটেন মানেই প্র্যাকটিস। এখন দেখেন এই যে প্র্যাকটিসের কথা বললাম সেখানেও একটা কথা আছে। আমরা সাধারণত ম্যাথ প্র্যাকটিস করি কিভাবে, আমরা প্র্যাকটিস করি একটা ম্যাথের পিলির মতন করে প্র্যাকটিস করি, রিটেনটাও আমরা এরকম করে অনেকে প্র্যাকটিস করতে যাই, আচ্ছা লিখিত এটা পারি কিনা এরকম এরকম করে শেষ। না, এইভাবে কখনোই প্র্যাকটিস করা যাবে না, কারণ আপনারা যখন 41-এর বিসিএস এর জন্য প্রিপারেশন বা যারা 40-র জন্য প্রিপারেশন পর্যন্ত যারা নিচ্ছিলেন, খেয়াল করে দেখেন অনেকটা সময় কিন্তু আপনারা ব্যয় করছেন পিলি বেসমেন্টের জন্য। কিন্তু এটা কি পিলি বেসমেন্ট না, আপনার মাথায় এখনো কিন্তু পিলির একটা রেস রয়ে গেছে, ওই ফ্লেভারটা রয়ে গেছে। ভাই এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এখন থেকে। ম্যাথ করা মানে শর্ট প্যাটার্ন নয়, ম্যাথ করা মানে এরকম না যে একটু একটু করে করলাম হ্যাঁ মিলে গেছে, ছোট করে একটা নোট করলাম পিলিতে যেরকম রাফের মতন করে করে ফেলি, হ্যাঁ হয়ে গেছে তাহলে অ্যান্সার মিলে গেছে আমি এখন এটা পারবো না। আপনাকে পুরা ম্যাথ লিখতে হবে,
পুরা ম্যাথ একদম লিখিত আকারে করে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ আপনি লিখতে পারেন কিনা। অনেক সময় মনে হয় লিখতে পারবো, এই পারবো আর পারা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। মনে হয় পারবো, কিন্তু লেখার পরে ভুল কোথায় এটা চোখে পড়ে না অনেক সময়। এই জন্য ভাই প্র্যাকটিসের এই জায়গাটুকু সাবধান থাকবেন, আপনাকে পুরা ম্যাথ লিখতে হবে। পারবো এই কথা বলা যাবে না, পেরে দেখান যে হ্যাঁ আমি পারতেছি। পারেন আগে, তারপরে হচ্ছে আপনি দেখেন যে হ্যাঁ এটা আমার হচ্ছে। এই জায়গাগুলো একটু খেয়াল করেন। তাহলে এই পোর্শনগুলো গেল হচ্ছে শুধু কথাবার্তা বলার জন্য যে হ্যাঁ কোন কোন জিনিসগুলো আমাদের জরুরি, কোন কোন বই থেকে আমরা পড়বো। এখানেই কথা শেষ না। ধরেন আপনার প্রিপারেশন শেষ, এখন আপনি কোথায় যাবেন? এখন আপনি চলে গেলেন পরীক্ষার হল। পরীক্ষার হলে কোশ্চেন পাইলেন, ঠিক আছে? কিসের কোশ্চেন? ম্যাথের কোশ্চেন। এই ম্যাথের কোশ্চেনটা আপনি পাচ্ছেন, প্রথম কথা টোটাল মার্কস এখানে কত? টোটাল মার্কস হচ্ছে আমাদের 50। 50 নাম্বারের জন্য আপনি চলে গেলেন পরীক্ষার হলে। ওকে ফাইন, খাতা টাতা বের করলেন, রোল নাম্বার সব লিখলেন, কোশ্চেন হাতের কাছে পাইলেন। কোশ্চেন পাবেন কয়টা? কোশ্চেন পাবেন হচ্ছে আপনি 12টা। এই 12টির মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে 10টা। তার মানে আপনাকে 12টার মধ্যে 10টা কোশ্চেনে যদি অ্যান্সার করতে হয়, তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের মার্কস হচ্ছে 5 নাম্বার। তাহলে 3 নাম্বার কথা হচ্ছে পার কোশ্চেনের জন্য, পার কোশ্চেনের মার্কস থাকবে হচ্ছে 5। 4 নাম্বার, কোশ্চেন কি শুধু একটা করেই থাকবে? না, কোশ্চেন এমন হইতে পারে যে 1 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা 2টা ভাগে বিভক্ত, ক আছে খ আছে। 2 নাম্বার ধরেন একটাই কোশ্চেন আসছে, 3 নাম্বার কোশ্চেনের আবার 2টা পার্ট হয়ে গেছে, ক হয়ে গেছে খ হয়ে গেছে, এরকম পার্ট হইতে পারে। যে কোশ্চেনগুলো একটা পার্ট সেটা বোঝাই যাচ্ছে 5 মার্কের জন্য, আর যেগুলো 2টা অংশে হয় সেগুলো সাধারণত আড়াই আড়াই করে চলে আসে, আড়াই আড়াই করে পাস হয়। তাহলে এই হচ্ছে একটা মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, যে 12টা কোশ্চেন থাকবে, আপনাকে অ্যান্সার করতে হবে 10টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার মার্কস হচ্ছে 5 মার্ক করে। কোশ্চেনের ধরনটা 2 ভাগে বিভক্ত হইতে পারে বা সিঙ্গেল কোশ্চেন হইতে পারে। যেমন 2 নাম্বার একটাই কোশ্চেন, নাম্বার হচ্ছে 5। ডেফিনেটলি এই কোশ্চেনের লেন্থ একটু বড়ই থাকবে, স্বাভাবিক ব্যাপার। আর 1 নাম্বার কোশ্চেন দেখেন 2টা ভাগে বিভক্ত, একের ক একের খ। আর এই 2 ভাগে বিভক্ত হওয়া মানে 5 নাম্বার অর্ধেক হয়ে যায়, আড়াই আড়াই করে থাকে। এটা ডেফিনেটলি এটা লেন্থ গুলো হচ্ছে সাধারণত একটু ছোট হয়ে থাকে। 2 নাম্বারের চাইতে এগুলোর এক একটা কোশ্চেনের লেন্থ একটু ছোট হয় সাধারণত। এটা হচ্ছে পরীক্ষার হলের কাজটা, যে হ্যাঁ পরীক্ষার হলে গেলেন আপনি কোন প্যাটার্নে কোশ্চেনগুলো পাবেন, এটা হচ্ছে এই প্যাটার্নে আপনি কোশ্চেনগুলো পাচ্ছেন। এখন আসেন, লেখালেখি করলেন, পরীক্ষা দিলেন, ওকে ফাইন, সবকিছু শেষ করলেন। এইবারে আসেন খাতা কাটা। আপনার খাতা কাটা শুরু হয়ে গেল। এখন এখন আমি যদি কথার কথা আপনাদের খাতা এখন কাটি, তাহলে আমি কোন কোন জায়গাগুলোর দিকে নজর রাখবো যে এই জায়গাগুলোকে আপনি ঠিক করছেন নাকি এই জায়গাগুলো ভুল করছেন, সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে খাতায় লেখার প্যাটার্নটা একটু খেয়াল করেন, যে খাতায় লিখবো কিভাবে। খাতা ধরেন এটা A4 সাইজের একটা পেজ, এটা আমরা ধরে নিই A4 সাইজের একটা পেজ। আমরা এখানে হচ্ছে স্কেলিং করি। ডেফিনেটলি প্রথমে তো আমরা পেন্সিল টেন্সিল দিয়ে যাই, স্কেল নিয়ে যাই, স্কেলিং টেলিং করা শেষ। এইরকম এই কথাগুলো বলতেছি কি কারণে? কারণ আপনাদের যখন ডেমো এক্সামগুলো আমরা নেই এবং এই খাতাগুলো যখন দেখি, তখন কিন্তু ম্যাক্সিমামেরই এই যে ভুলগুলো হয় সেই ভুলগুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যেন আপনাদের সিনিয়র যারা ভুলগুলো করে গেছে অন্তত আপনাদের যেন এই ভুলগুলো না হয়। আচ্ছা একটু দেখে নিই আপনাদের কমেন্টসগুলো। ওকে, আচ্ছা চলেন তাহলে এবার একটু দেখে নিই। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যখন আপনি অ্যান্সার লেখা শুরু করেন, ধরেন 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার লেখা শুরু করছেন, আমরা অনেক সময় দেখি ওই ছোটবেলার মতন প্যাটার্ন অনেকের আছে। পাশে নাম্বার দেওয়া শুরু করেন 1 নাম্বার, এখানে নাম্বার দেওয়া শুরু করেন 2 নাম্বার। এইভাবে দয়া করে আমরা অ্যান্সারটা লিখবো না। এইভাবে মানে কোশ্চেন কততম কোশ্চেনের অ্যান্সার আপনি লিখতেছেন এইভাবে লিখবো না। আমাকে লিখতে হবে উপরের অংশে এইভাবে, যে 1 নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর লেখার পরে আপনি টান দিয়ে দেন, দেন এখান থেকে অঙ্কগুলো করা শুরু করে দেন, দুমদাম করে অঙ্কগুলো করা শুরু করে দেন। এখন আপনার এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এখন কোশ্চেন হচ্ছে যে যদি আমার কখনো এইরকম হয় যে একটা কোশ্চেন এখানে শেষ হচ্ছে না, এটা পরের পেজেও চলে যেতে হবে, ঠিক আছে? এই পেজে হচ্ছে না, কথার কথা এটাই পরের পেজে চলে যাইতে হবে বা তারপরের পেজে চলে যাইতে হবে। আমরা নর্মালি কি করি,
এই পেজের অঙ্কটা করা, এরকম 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 মোটামুটি করা শেষ, পরের পেজে ধুম করে চলে যাই। এই জায়গাগুলো করব না। কেন করব না? তার কারণটা হচ্ছে যিনি আপনার খাতা দেখতেছে উনি ডেফিনেটলি আপনার একজন অনারেবল পার্সন, ঠিক আছে, আপনার জন্য একজন অনারেবল পার্সন। এখন তাকে তো এটা আপনাকে জানাইতে হবে যে স্যার এই অঙ্কটা আমার এই পেজে শেষ হয় নাই, আমার এই অঙ্কটা পরের পেজেও আছে। এটা উনি এই পেজ দেখার সময় কিভাবে বুঝবে? এই যে ছোটবেলায় একটা প্যাটার্ন আমরা দেখছি সেটা এখানেও অ্যাপ্লাই করা উচিত। প্লিজ টার্ন ওভার এটা একটু লিখে দেওয়া জরুরি। এটা এমন না যে এটা লিখলে আপনাকে তারা 5-এর মধ্যে 6 দিবে আর না লিখলে আপনার জন্য নাম্বার কেটে দিবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনার খাতাটা যে অন্য আরো 10টা খাতা থেকে আলাদা, এটা আপনি কিভাবে প্রকাশ করবেন? আপনার যে জবটা জরুরি এটা তো স্যারকে আর চিল্লাই বলতে পারতেছেন না যে স্যার আমার চাকরিটা লাগবে, আপনি দয়া করে আমাকে 5-এর মধ্যে 6 দেন, এটা তো আর বলতে পারছেন না আপনি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার খাতার মধ্যে এমন কিছু নিয়ে আসতে হবে যেটা আরো দজ্জত থেকে যেন কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। এগুলো হচ্ছে সেই আলাদা হওয়ার জায়গা। এরকম আরো কিছু টোন আছে যে টোনগুলো দিয়ে আরো 10টা খাতা থেকে আমার খাতাটাকে আলাদা করতে পারবো, যেটা ক্লাসে আমরা বলে ফেলছি। আমাদের ক্লাসগুলো যখন দেখবেন আপনারা, তখন আপনারা দেখবেন যে কোন কোন জায়গাগুলোতে আমরা নোট ডাউন করার জন্য বলতেছি, যে জায়গাগুলো আপনি যদি ফোকাসে রাখেন আরো 10টা খাতা থেকে আপনার খাতাগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এটা একটা নোট হইতে পারে যে যদি কখনো পরের পেজে আমাদের লেখাটা চলে যায় তাহলে আমাকে ডেফিনেটলি এখানে স্যারকে একটা নোট দিয়ে দিব, প্লিজ টার্ন ওভার। এটার অর্থটা হচ্ছে এরকম, স্যার তখন বুঝে গেল যে আপনি ফরম্যাটি মানে একদম ফর্মালি একটা প্রসেসে তাকে শো ডাউন করতেছেন, বা আপনি তাকে মনে করতেছেন যে একজন রিডার যে আপনার খাতাটা দেখতেছে সে যেন একটা ফর্মাল ওয়েতে দেখতে পারে। আপনি একটা এরকম ফরম্যাট অ্যাপ্লাই করতেছেন এখানে। তাহলে প্লিজ টার্ন ওভার দিয়ে দিলেন, পরের পেজে চলে গেলেন। যদি শেষ হয়ে যায় ভালো কথা, যদি শেষ না হয় তাহলে পরের পেজে চলে যাবেন, সহজ কথা। এখানেও তাহলে প্লিজ টার্ন ওভার দিয়ে দিবেন, এটা একটা ব্যাপার। এখন যদি এইরকম হয়ে যায়, একটু খেয়াল করে দেখেন যে এটা একটা পেজ। অনেক সময় এরকম হইলো যে আপনার একটা কোশ্চেন লিখতে 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 ধরেন এখানে চলে আসছেন ঠিক মোটামুটি মিডিলের নিচ পর্যন্ত, ঠিক আছে, 2/3 মতন একটা অবস্থা। এই খাতাটার এটা হচ্ছে 2/3, দেখেন এই অংশটুকু একটা অংশ, এটা 2 নম্বর অংশ, এটা হচ্ছে 3 নম্বর অংশ। যদি এমন হয়ে যায় একটা খাতার 2/3 পর্যন্ত লেখা হয়ে গেছে, নিচে এখনো ফাঁকা জায়গা আছে, এতটুকু ফাঁকা জায়গা আছে, আপনি এখান থেকে দয়া করে নতুন কোনো কোশ্চেন লিখবেন না। এটা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করতে হয় খাতাগুলোর জন্য। যদি কোনো খাতার একটু খেয়াল করবেন যে 2/3 অংশ যদি লেখা হয়ে যায়, 3/2 যদি এই পর্যন্ত আপনার লেখা হয়ে গেছে, এতটুকু জায়গা ফাঁকা আছে, এটা ফাঁকাই রেখে দেন। এখানে দয়া করে লেখেন না, কারণ এখানে লুজ পেপার পাওয়া যায়। এটা ব্যাংকের কোনো রিটেন পরীক্ষা না। ব্যাংকের রিটেন পরীক্ষাতে যেমন হয় যে খাতা একদম ফিক্সড করা থাকে, ওই কটা পেজ এই কটার মধ্যেই আপনাকে লিখতে হবে। বিসিএস তো তা না, আপনি লুজ পেপার নিতে পাচ্ছেন এখানে। তাহলে এই জায়গাগুলো একটু সাবধান থাকবেন যে 2/3 লেখা হয়ে গেলে নিচের অংশে লিখবো না, আমরা পরের পেজে চলে যাব। কিন্তু যদি এমন হয় যে মোটামুটি 50%-এর মতন খাতা আপনি লিখছেন, এতটুকুর মধ্যে একটা কোশ্চেন শেষ হয়েছে, বাকি 50% কি আমি ফাঁকা রাখবো না, আপনি এখান থেকে আরেকটা কোশ্চেন লেখা শুরু করে দেন। ওকে, এবং যখন একটা কোশ্চেন শেষ হয়ে যাবে, উত্তর লেখা শেষ, ধরেন এই কোশ্চেনটা আপনি এখানে লিখে ফেললেন, আপনার নিচে এখন উত্তর চলে আসলো, ঠিক আছে, উত্তর আপনি লিখলেন 20 টাকা, কথার কথা এমন লেখা শেষ। এই কোশ্চেনটা লেখা শেষ হইলে যদি সম্ভব হয় নিচে একটা মার্ক করে ফেলেন। এই মার্কটার অর্থটা হচ্ছে এই কোশ্চেনটা এখানে শেষ। যদিও বোঝা যাচ্ছে যে উত্তর লেখা মানেই তো কোশ্চেন শেষ, আবার দাগ দেওয়ার কি দরকার? এই দাগ দেওয়াটা হচ্ছে এই কারণে হয়, যখন 50% পেজের মধ্যে কোনো কোশ্চেন এখানে উত্তর লেখা হয়, তখন নিচে আন্ডারলাইন করলে হয় কি যে এটা ফোকাসে আসে যে হ্যাঁ এটা লেখা শেষ, তার মানে আপনার এই কোশ্চেনটা এখানে শেষ হয়ে যাচ্ছে, এটার পরে আর এটার কোনো অবস্থান থাকতেছে না। তাহলে এটা হচ্ছে খাতা লেখার একটা প্যাটার্নটা। তাহলে প্রথমে আমাদের কথা ছিল কি যে উপরে এইভাবে লিখবো, আমরা পাশে দয়া করে লিখবো না, কারণ এই জায়গাটা আপনার জন্য না, এটা হচ্ছে স্যারের জন্য জায়গার সাধারণত রাখা হয়, যে ওনার যত মন্তব্য যা আছে উনি হচ্ছে এই জায়গাগুলোতে সাধারণত লেখার চেষ্টা করে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কোন অংশটুকু, খাতা লেখার প্যাটার্নটা। এইবারে আসেন দ্বিতীয় অংশে, সেটা হলো যে আমরা উপরে লিখে রাখলাম 1 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এটা পাশে লিখতে পারবো না, মানে কোন কোন কাজ করা যাবে না সেটা বলতেছে। 2 নম্বর কথা, আমরা সাধারণত ম্যাথে কাটাকাটি করি। দেখেন যে ধরেন একটা অঙ্ক করতেছেন, করতে করতে x = এরকম চলে আসলো 10 × 20 × 25 / 5 × 2 ধরেন হচ্ছে এখানে দেওয়া হলো
10 এরকম। আমরা এর পরের লাইনে কি করি, ধরেন ক্যালকুলেশন শেষ, এক্স ইজিক্যাল টু, পরের লাইনে যাওয়ার আগে আমরা সুন্দর করে কাটাকাটি করি। 10 10 কাটাকাটি করলাম, 2 দ্বারা 20কে ভাগ করলাম 10 হইল, 5 দ্বারা 10কে ভাগ করে দিলাম, 5 দোকানে 10 হইল, 25 দোকানে কত আসছে 50। এই কাজটা করা থেকে দয়া করে আজকের পর থেকে একটু সতর্ক হয়ে যাবেন। যারা রিটেনের জন্য মেন্টালি ভাবে প্রিপারেশন নেওয়া শুরু করছেন, যারা প্রিপারেশন নেওয়া শুরু করছেন তাদের জন্য কথা, দয়া করে আজকের পর থেকে রিটেন ম্যাথে এই কাটাকাটি করা থেকে একটু অ্যাভয়েড করেন, এই জায়গাটা একটু দূরে থাকেন। আপনি রিটেন ম্যাথের মধ্যে দয়া করে এই ধরনের কাটাকাটি করতে যায় না। আপনি কি করবেন, আপনি রাফে কাটাকাটি করেন, আপনি কোশ্চেনের ভিতরে কাটাকাটি করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু মূল কোশ্চেনে এরকম কাটাছেড়া দয়া করে করতে যায় না। কারণ আমরা অনেক সময় এই জায়গাটা কাটাছেড়া করতে যাই, এমন একটা অবস্থা তৈরি করে ফেলি, তখন বোঝাই যায় না যে এটার অরিজিনালে কি আছে। অনেক কাটাকাটি করতেছেন, অনেকগুলো কাটাকাটি করলেন, আবার কি কি সব এখানে লিখলেন, নিচে 3 আসলো না আসলো, এরকম এমন একটা অবস্থান অনেক সময় দাঁড় হয়ে যায়, মূল জিনিসটা বোঝা যায় না। একজন টিচার আপনার খাতার একজন রিডারকে আপনি যত বেশি পেইন দিবেন, ওখান থেকে নাম্বার আসার সম্ভাবনাটা কমে যায়। তাকে দেখাইতে হবে স্মুথলি, সে যেন এই জায়গাটা স্মুথলি কাভার করতে পারে। হ্যাঁ, এটা কাটাকাটি করে রেজাল্ট 50, এটা কাটাকাটি কেমনে আসলো, কি করলেন, এটা স্যারকে বুঝাইতে হবে না যে স্যার দেখেন এই 10 আর 10 আমি কাটাকাটি করছি, আমি 5 দ্বারা 20কে ভাগ করে 10 পাইছিলাম, স্যার আপনি কি জানেন যে 2 দ্বারা 10কে ভাগ করলে হচ্ছে কত আসে, 5টা আসে, এটা কি আপনি জানেন স্যার? কথার কথা আমি বলতেছি, এটা স্যারের বোঝানোর দরকার নেই, এটা স্যার জানে, ঠিক আছে। তার মানে এই না যে এই কোশ্চেনের অ্যান্সার কি স্যার জানে না, আমাদের কাছ থেকে তাহলে কেন অ্যান্সারটা নিতে চাচ্ছে, ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনাকে ফর্মালি প্রকাশ করতে হবে যে এই ম্যাথটা এইরকম। 2 নম্বর কথা যেটা ছিল সেটা হচ্ছে কাটাকাটির ব্যাপারটা, যে দয়া করে কাটাকাটি করা থেকে একটু বিরত থাকেন। এটা রাফে কাটাকাটি করেন, বা যদি সম্ভব হয় তাহলে কোশ্চেনের ভিতরে আপনি কাটাকাটি করেন, ঠিক আছে। ওকে, এইবারে আসেন পরের কথাটা, খুব পপুলার ভুল যেটা, পপুলার ভুলটা হচ্ছে কোন জায়গাটা একটু খেয়াল করেন। আমি কিন্তু একদম ফর্মালি বলতেছি যে ফর্মালি খাতাটা কিভাবে সাজাইতে হয়। এটার অর্থ এটা না যে আপনি এটা করলে আপনাকে নাম্বার একেবারেই দিবে না, বা এটা করলেই যদি না করেন তাহলে নাম্বার আপনাকে বাড়াই দিবে না। কিন্তু ওই যে আমি বারবার করে বলতেছি, আপনার খাতা যে 10টা থেকে আলাদা হবে, এই আলাদাটা করবেন কিভাবে, সবাই আপনার কি করবে, পরীক্ষা দিবে, ঠিক আছে। কিন্তু যখন অনেকগুলো খাতা কাটার পরে হঠাৎ করে এই ধরনের একটা খাতা চলে আসে, ডেফিনেটলি এটা কিন্তু তার মাথায় একটা ক্লিক করে যে সামথিং ইজ ডিফারেন্ট হিয়ার। ডেফিনেটলি এটা আপনাকে চিৎকার করতে হবে না, আপনার খাতাই চিৎকার করে দিবে ওই স্যারের কাছে যে এখানে কিছু আলাদা আছে, এটা অন্য আরো 10টা খাতা থেকে আলাদা। এই যে কিভাবে আলাদা করবেন সেই জায়গাগুলো নিয়েই কথা হচ্ছে। আসেন 3 নম্বরের কথাটা যেটা ছিল সেটা হচ্ছে এইরকম আমরা করি অনেক সময়, যে রহিমের কাছে 10 টাকা থাকলে করিমের কাছে থাকে কত, 20 টাকা, অতএব আমরা এখানে দেই ডট ডট, রহিমের কাছে আপনার 1 টাকা থাকলে করিমের কাছে ডট ডট কত আসবে, 20 ভাগ হচ্ছে 10, এরকম। অতএব ডট ডট রহিমের কাছে যদি 200 টাকা থাকে, ডট ডট রহিমের কাছে থাকবে ইন্টু 200। এই যে ডট ডট লেখাটা ভাই, এটা পুরাটাই হচ্ছে ইনফর্মাল, এটা আজকে থেকে একেবারে অ্যাভয়েড করেন। যদি কোনো লাইন এমন হয় যে পরপর 4বার লিখতে হচ্ছে, এরকম ঐকিক নিয়মের অঙ্কগুলোতে, কথার কথা আপনাকে 4বারই রহিমের নাম লিখতে হবে, আপনাকে 4বারই করিমের নাম লিখতে হবে, আপনি ডট ডট দয়া করে দিবেন না, এটা রিকোয়েস্ট। আবারও বলতেছি, এটা প্রথম অবস্থায় হাতে আসবে না, আপনার হাতে আসবে না, দেখবেন মনে হবে দৌড় দিলেই তো হয়, সমস্যাটা কোথায় ডট ডট। কিন্তু এই যে দিলেই হয়, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে এখন থেকে। আপনাকে মাথায় রাখতে হবে যে এখন এই ক্লাস থেকে যে ইনফরমেশনগুলো শুনতেছেন, এটা কিন্তু নট অনলি কোশ্চিনের অ্যান্সার পাবেন, মানে মার্কস পাবেন কি পাবেন না সেটা না, আপনাকে এটা দেখতে হবে যে অন্যদের চাইতে আপনার খাতাটা আলাদা করার জন্য কোন কোন জায়গাগুলো ফোকাস করতে হয়, সেই জায়গাগুলো নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তাহলে ডট ডট করা থেকে সবাই দয়া করে বিরত থাকেন। জেনারেল ক্যালকুলেটর এখন পর্যন্ত ইউজ করা যায়, তবে ডেফিনেটলি আপনি কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। এতে কি সময় কাভার হবে, কোনটাতে? হ্যাঁ, সময় কাভার করা যায় ভাই, 50-এ 50ও পাই, এরকমও আছে অ্যাপ্লিকেন্ট যে ম্যাথে 50-তে 50, কারণ ছাক্কা জায়গা ভাই, নাম্বার রিটেনে নাম্বার তোলার জায়গাই তো হচ্ছে আপনার ম্যাথ একটা। কারণ এমনও আছে যে আপনার যদি আধা ঘন্টা পরেও পরীক্ষা দেওয়া শুরু করেন, অনেক অ্যাপ্লিকেন্ট এরকম আছে, তারপরে ফুল মার্কস পাই। কারণ আপনি যদি পারেন
পারবেন। আর আপনি যদি না পারেন, ওই কলম কামড়ানো ছাড়া কোনো উপায় নাই ভাই, কারণ একটা রচনা যদি আপনি লেখেন ওই 50-এর মধ্যে কত পাবেন, 25-এর মধ্যে কত পাবেন বলা যাবে না এটা, কিন্তু একটা ম্যাথ যদি হয় তাহলে 5-এ 5 দিতে বাধ্য, 2.5 অর্থাৎ আড়াইতে আড়াই দিতে বাধ্য, টিচার বাধ্য দিবেই ভাই নাম্বার এই জায়গাটায়। ওকে, তাহলে গেল হচ্ছে ডট ডটের কথাগুলো, যে ডট ডট আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না। এইবারে আসেন বীজগণিতের একটু কয়েকটা জায়গা নিয়ে। সাধারণত পিলিতে এই কথাগুলো আসে কোথা থেকে, ওই যে পিলি থেকে হচ্ছে এই কথাগুলো কিন্তু চলে আসে। যে ধরেন আপনার এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু, এখানে দেওয়া হইলো 2y প্লাস 5, কথার কথা। আমরা পরের লাইনে সাধারণত ম্যানুয়ালি চিন্তা যখন করি তখন কি হয়, যে এক্স ইকুয়াল টু, তাহলে একটা কাজ করি 2y প্লাস 5 আছে, এটা ওই পাশে চলে গেল, মাইনাস হয়ে গেল। আচ্ছা, পরেরটাতে তাহলে কত আসলো, এটা কাটাকাটি করলে আসতেছে ওয়াই প্লাস 5। হ্যাঁ, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি যে এক্স এর মানটা হচ্ছে এক্স প্লাস 5, পাশে অ্যান্সার শেষ। আমরা চলে আসি, উত্তর টুত্তর লিখে দিয়ে আসি, মনে করি অ্যান্সার হয়ে গেছে। কিন্তু ওই যে ছোট্ট একটা ভুল হয়ে গেছে, কোথায় ভুল হয়ে গেছে, এই যে 2 নম্বর লাইনের আগে আপনাকে চিহ্ন ডেফিনেটলি দিতে হবে। এখন সেই চিহ্নটা হয় ইমপ্লাইজ টু দিতে হবে, এই বা দিতে হবে, বা আপনি কি দিতে পারেন অথবা। যদি এটা দাও পরীক্ষার হলের জন্য একটু টাফ, কেন? কারণ ওই অথবা লিখতে লিখতে সময় চলে যায়, অনেক সময় বা কথাটা লিখতে গেলেও সময় চলে যায়, এটাও সাধারণত আমরা চাই না। আমরা সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে ইমপ্লাইজ টু, কিন্তু ভুলে যাই, এটা হচ্ছে বড় কথা। কারণ আপনাদের ওই যে কথাগুলো কেন বলতেছে, যে অনেক রিটেনের খাতা যখন আপনাদের চেক করতে যায় তখন দেখি এই ধরনের ভুলগুলো এখানে চলে আসছে। কারণ কি, পিলির সঙ্গে অনেক দিন ধরে ছিল। পিলিতে ম্যাথে আপনারা কি করেন, এই অঙ্কটা যদি পিলি থাকে, কথার কথা যে এক্স এর মান কত, আমরা কি করি, ধুমধাম করে না করেও মুখে মুখে অনেক সময় অ্যান্সার দিয়ে দিই যে এরকম চলে আসবে, কিন্তু এটা তো পিলি না, এটা তো রিটেন। তাহলে ডেফিনেটলি আপনাকে এই নোটগুলো দিতে হবে, যে এই চিহ্নগুলো, যে সমীকরণের পরের লাইনগুলোতে আসলে যে ইমপ্লাইজ টু দিতে হয়, এই চিহ্নগুলো অনেক সময় আপনাদের মাথায় থাকে না, এই জিনিসগুলো একটু রাখতে হবে, মাস্ট বি। তার মানে সমীকরণের সেকেন্ড লাইনে আসতে গেলে সেটা শুরুতে বা অথবা ইমপ্লাইজ টু যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতেই হবে। এখনো দেখেন শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ আমরা অনেকেই আছি, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এএনএস লিখে দিলাম, বা আমরা এখানেই হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কি লিখে দিলাম, উত্তর কথাটা লিখে দিলাম, উত্তর, এটাই শেষ। এইভাবে উত্তর লেখা দয়া করে যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে, যে কোনো ক্যালকুলেশন শেষ হয়ে গেলে দয়া করে এইরকম পাশে কোনো উত্তর লিখবো না, ডেফিনেটলি আপনাকে উত্তরটা নিচে লিখতে হবে, যে হ্যাঁ উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে আমাদের এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস 5, বা যদি কোশ্চেনে বলা থাকে এক্স এর মান কত, তাহলে শুধু আমি এতটুকু অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কথাটা কি, এখানে কথাটা হচ্ছে যদি কোনো কোশ্চেনের ক্যালকুলেশন শেষ হয়ে যায় তাহলে এটার পাশে উত্তর লেখা যাবে না, দয়া করে এটা লিখবো না আমরা, কারণ এগুলো ইনফরমাল জিনিস। ফরমাল হচ্ছে কোনটা, আপনাকে নিচে লিখতে হবে উত্তর, এবং এই নিচে যে উত্তর লিখবেন সেটার ব্যাপারেও কিছু কথা আছে। সেটার কথাটা হচ্ছে কেমন, যেমন ধরেন আপনি কোনো পাটিগণিতের অঙ্ক করতেছেন, ঠিক আছে, পাটিগণিতের এখানে অঙ্ক করলেন, যে ধরি কলমটির মূল্য, কথার কথা এরকম এক্স টাকা, এরপরে আপনি অঙ্ক করলেন, অঙ্ক করে শেষ করে এক্স এর মান চলে আসছে 10। ওকে, কথা একটু আগে কি বললাম, এটার পাশে এইরকম উত্তর কথা লেখা যাবে না। তারপরে কি বললাম, উত্তর লিখতে হবে নিচে। ওকে ফাইন, উত্তর লিখলেন কি, উত্তর লিখলেন 10 টাকা, ঠিক আছে। এখানেও আপনার এটা ফর্মাল ওয়েতে হয় নাই, কোশ্চেন হচ্ছে কেন হয়নি, সমস্যাটা কোথায়? আমি তো এক্স এর মান বেরও করছি, উত্তরও তো লিখছি। সমস্যাটা হচ্ছে এটা, যে আপনি যে এক্স এর মানটা বের করলেন আর সেটাকেই যে উত্তর হিসেবে রাখলেন, তাতে আমি কি বুঝলাম যে এই 10 টাকাটা কার, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, যে এই 10 টাকাটা কিসের টাকা, এটা কি কলমের টাকা নাকি পেন্সিলের টাকা নাকি খাতার টাকা, কার টাকা, এটা বোঝা যায় না। এই কারণে আমাকে আগে দেখতে হবে যে এখানে কি ছিল, কলমটির মূল্য ছিল হচ্ছে এক্স টাকা, তাহলে আমাকে হয় এখানে লিখতে হবে, এটার পরে এক্স এর মান পাইছেন, এরপরে লেখেন যে অতএব কলমটির মূল্য 10 টাকা, এরপরে হচ্ছে আপনি 10 টাকা লেখেন, ওকে ফাইন, ডান, কোনো সব কথা নাই। বা আপনি এটাকেই কি করতে পারেন, উত্তর হিসেবে লিখে রাখতে পারবেন, ঠিক আছে, এটাই উত্তর করেন। তাহলে সহজ কথা হচ্ছে, হয় উত্তরের উপরে ফুল সেন্টেন্স থাকা লাগবে, অথবা উত্তরটাই হচ্ছে ফুল সেন্টেন্সে থাকতে হবে। কিন্তু আমার আগেরটা কি কি ছিল দেখেন, উত্তরের উপরে ফুল সেন্টেন্স ছিল না, উত্তরটাও ফুল সেন্টেন্স ছিল না, এটা ফর্মাল না। ফর্মাল হচ্ছে হয় উত্তরের উপরে একদম লাস্ট জায়গায় যে কোশ্চেন কি জানতে চাচ্ছিল, যে কলমটির মূল্য কত,
এই যে কথাটা, এইটাকেই আপনাকে লাস্ট টুনের টিচারকে দেখাইতে হবে যে স্যার এই কোশ্চেনে আমার কাছে কলমটির মূল্য জানতে চাইছে, সেটাই আমি বের করছি যে অতএব কলমটির মূল্য 10 টাকা। এখন আপনি উত্তর শুধু 10 টাকা লিখতে পারেন, কোনো আপত্তি নাই। তাহলে মূল কথাটা গেল এখানে কি, যে হয় উত্তরের উপরে ফুল সেন্টেন্স থাকতে হবে, অথবা উত্তরটাই হচ্ছে আপনাকে ফুল সেন্টেন্সে লিখতে হবে। আদারওয়াইজ যদি টিচার মনে করে যে হাফ নাম্বার কাটবো, কাটতে পারে, সেটা তার মেন্টালিটির ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা এখানে কোনোটাই কি করব না, আমরা কোনো রিস্ক নিব না, আমরা ফর্মাল ওয়েতে যাচ্ছি, খাতা আলাদা করতে চাচ্ছি আরো 10 জনের থেকে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে রাফ কোথায় করবেন। ভালো একটা কোশ্চেন। রাফ করার জন্য আপনি দুইটা জায়গা পাবেন। একটা জায়গা হচ্ছে কোশ্চেন পেপার, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন পেপার। এই হচ্ছে কোশ্চেন, আপনি এই কোশ্চেনের ভিতরে রাফ টাপ করবেন, যেখানে ইচ্ছে সেখানে রাফ করবেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়টা হচ্ছে খাতার কোন জায়গাটাই, এটা তো মার্জিন দিয়ে ফেললেন, এটা তো এই জায়গাটা, এখানে অঙ্ক করতেছেন, দেখবেন যে সাধারণত এই ডান পাশের কিছু কিছু জায়গা আমাদের ফাঁকা থাকে, ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের প্রয়োজন পড়ে না। যখন লাইনগুলো লিখি, এই লাইনগুলো লিখতে যে এই জায়গাটা অনেকটাই হচ্ছে আমাদের ফাঁকা রয়ে যায়। এই জায়গাটাতে কি করবেন, এই জায়গাটাতে দয়া করে উপরে রাফ কথা লিখবেন, দেন হচ্ছে আপনি এখানে কাটাকাটি করবেন। যে ধরেন 10 গুণন 20 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 30, কাটাকাটি করলে কত আসবে, 0 0 কাটাকাটি করলাম, 3 দ্বারা 20কে ভাগ করলাম, 6.33 এরকম চলে আসলো। এইখানে আপনার অঙ্ক গেল। আপনি এই পাশে রাফ কথা লিখে রাফ করবেন, রাফ না লিখে দয়া করে রাফ করবেন না। কারণ অনেকে আমি দেখছি এখানে কি করে, এখানে রাফ করার পরে এরকম করে কেটে দেয়, এরকম করে কাটে, এরকম করে কাটে, বিভিন্ন ভাবে হচ্ছে কেটে দেয়। ভাই কাটাকাটি করেন না। কেন? কারণ কাটাকাটি করলে প্রথমে আগে চোখে পড়ে, যখন টিচার এই পেজটা খোলে প্রথমেই তার কাছে চোখে পড়ে যে এখানে কাটাকাটি আছে। এটা একটা নেগেটিভ টোন। এই নেগেটিভ এক্সপ্রেশন কেন হচ্ছে আপনি খাতার মধ্যে দিবেন। আপনি উপরে রাফ লিখবেন, কোনো কিছু কাটবেন না, কারণ রাফ লেখার অর্থটাই হচ্ছে আপনি ওই স্যারের কাছ থেকে পারমিশন নিচ্ছেন যে স্যার এই জায়গাটা আমি ব্যক্তিগতভাবে আমি কাজ করব, এই জায়গাটায় দয়া করে আপনি তাকাবেন না। এটার অর্থটাই হচ্ছে রাফ লেখা। রাফ লিখলে আর কাটতে হবে না। আর যদি আপনি রাফ না লেখেন তাহলে তো কাটাছেড়া হয়ে যাচ্ছে, ঝামেলা। আবার অনেককে আমি দেখছি রাফও লিখছে, আবার এখানে কাটাকাটিও করছে। কেন ভাই, কি দরকার আপনার কাটাকাটি করার? ওকে, তাহলে এই জায়গাটা বুঝে গেলেন যে রাফ করার জায়গা মূলত হচ্ছে দুইটা জায়গা, একটা হচ্ছে কোশ্চেন পেপার, আর আরেকটা হচ্ছে আপনার এই কোশ্চেনের ভিতরে, অর্থাৎ খাতার ভিতরে ডান পাশে রাফ কথা লিখে আপনারা কাজ করবেন। আচ্ছা, এখানে ওই যে কাটাকাটির ব্যাপারটা যখন আসলো, তখন মজার একটা ব্যাপার একটু শেয়ার করি। একজনের খাতা একবার একটু দেখতে গেছিলাম, ওটা কততম বিসিএস এর 36 না 37 আমার মনে নাই ঠিক, রিটেনের খাতা চেক করতেছিলাম। উনি একদম পরীক্ষার শেষ পর্যায়ে যায় মনে হয়, কোনো একটা কোশ্চেন এখানে টাইপ করতেছিল, লেখালেখি করতেছিল সে। এই লেখালেখি করার পরে কয়েকটা লাইন লেখার পরে সে দেখে কেটে দিচ্ছে। আর কেটে দেওয়ার পরে আবার নিচে আবার বাকি ম্যাথটাও শেষ করে একদম উত্তর সব করে ফেলছে, যা যা করা দরকার উত্তর সব করে ফেলছে। এখানে আবার আমাদের একটা নোট সে দিছে, ঠিক আছে, সে নোট দিছে হচ্ছে এইভাবে যে এই কাটা কাটা নয়, ঠিক আছে, এরকম নোট দিয়ে রাখছে যে ম্যাথ করার পরে খানিকটা অংশ কাটছে। আমার যেটা মনে হয় যে পার্সোনালি, যে ওনার সঙ্গে কথা বলে যেটা পরে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে উনি কাটার পরে তার কাছে মনে হয়েছিল যে না ম্যাথটা ঠিকই ছিল, হাতে সময় নাই, এই কয়টা লাইন যে আবার লিখবে এই সময় তার ছিল না। সে কি করছে, এখান থেকে বাকি ম্যাথটা শেষ করছে, করে কাটার পাশে লিখে রাখছে যে আপনার এই যে বিশেষ দ্রষ্টব্য, উনি লিখে রাখছে এই কাটা কাটা নয়। এখন বলেন, আপনি কি এখানে মার্কস আশা করেন যে এই কাটা কাটা নয় লিখলেই স্যার আপনাকে নাম্বার দিবে দয়া করে? যে আপনি তো রিকোয়েস্ট করছেন যে এই কাটা কাটা নয়, এখন আমি নাম্বার পাবো। এখন বলেন যে এখানে কি নাম্বার পাওয়া যাবে কি যাবে না? আপনাদের কাছে কি মনে হয় একটু বলেন তো। যে আমি যদি কখনো এরকম কোনো কোশ্চিনে কেটে দিয়ে বাকি অংশগুলো ঠিক করে উপরে কাটার পাশে লিখে দিলাম বিশেষ দ্রষ্টব্য, স্যার এই কাটা কাটা নয়, নাম্বার পাবো কি পাবো না একটু বলেন তো দেখি, আপনাদের কাছে কি মনে হয়, নাম্বার কি পাওয়া যাবে কি যাবে না? দেখি একটু বলেন, আপনাদের আগে অ্যান্সারটা শুনি, যে নাম্বার কি পাওয়া যাবে কি যাবে না। একটু দেখার চেষ্টা করি, দেখি আপনাদের কাছে কি মনে হয়, আপনারা স্যার হইলে কি করতেন? নাম্বার কি দিতেন নাকি নাম্বার দিবেন না, কোনটা? আচ্ছা, রশিদ ভাই বলছেন না, দেখি আর বাকিদের কি অবস্থা। একজনের কাছ থেকে না পাইছি, বাকিটা কি মনে করেন, নাম্বার কি পাবেন কি পাবেন না?
ফেল করলে নাম্বার দিব না কেউ? আচ্ছা, দয়া টয়া করছেন? আরিফ ভাই হচ্ছে দয়া করছে, বলতেছে যে ফেল করলে নাকি নাম্বারটা মা দিবে। ও হাফ নাম্বার দিবেন নাকি? ওই যে কেটে দিছে এই জন্য অর্ধেক অর্ধেক হইছে। আচ্ছা, আরেকজন আবার আমারই টেনশনের মধ্যে ফেলাই দিছে, বলতেছে যাবে না মনে হয়, সম্ভাবনার অঙ্ক, মানে যাইতেও পারে নাও পারে। এখানেও সম্ভাবনা চলে আসছে। আচ্ছা, এটা সমাধান হচ্ছে আপনি যদি কখনো কোনো জায়গা কেটেও দেন, এটা কখনোই আর রিসিভ হবে না। সহজ কথা, যদি কোনো জায়গা কাটা হয় সেটা কখনোই আপনার রিসিভ হবে না। যদি প্রয়োজন হয় ওই লাইনগুলো আবার আপনাকে লিখে দিতে হবে, কোনো কিচ্ছু করার নাই ভাই এখানে। কারণ একবার কাটার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এটা কি ঠিক আছে কি ঠিক নাই, আমি কি কাটবো কি কাটবো না, এটা আগে ভালো করে আপনাকে চেক করতে হবে। কারণ কাটার পরে সেটাকে কখনোই আর আপনি রিসিভ করতে পারবেন না, স্যারের কাছে বলতে পারবেন না যে এটা আপনি রিসিভ করেন, এটা বলা যাবে না। ডেফিনেটলি এখানে কোনো নাম্বার দিবে না ভাই, নম্বর দিয়ে দিতাম না, এটা দিবে না, এখানে একটা নাম্বারও দিবে না। কারণ এখানে একটা টান পড়া মানে কাটা পড়া মানে পুরোটাই হচ্ছে কেটে দেওয়া, এখানে একটা নাম্বারও পাবেন না আপনি। আচ্ছা, এটা গেল হচ্ছে এই অংশটুকু। এইবারে আসেন আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, যেমন যদি কোনো ভেরিয়েবল আমরা কখনো ইউজ করি কোনো ম্যাথে, যদি কখনো কোনো ভেরিয়েবল আমরা ইউজ করি, ডেফিনেটলি এই ভেরিয়েবলগুলোর ডিক্লারেশন দিতে হবে। সমস্যাটা কোথায় হয় এবার একটু খেয়াল করেন। আমরা সাধারণত সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো করি, পিলির জন্য করি, সেটা কিন্তু রিটেলেও আসে। এখানে মজার ব্যাপার হচ্ছে পিলিতে যে ফর্মুলাগুলো আমরা সাধারণত ইউজ করা দেখে আসছি, যেমন আই ইজ ইকাল টু পি আর এন, ঠিক আছে, এরকম যে ফর্মুলা আছে, বা ই ইজ ইকাল টু কি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, এরকম হোল টু দি পাওয়ার এন কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য, এই ফর্মুলাগুলো দিয়েও কিন্তু ডেফিনেটলি আপনি কি করতে পারেন, রিটেনে ম্যাথ কভার করতে পারেন। কারণ এগুলো স্বতঃসিদ্ধ প্রমাণিত জিনিস, সেটা পিলিতে প্লাস রিটেনে দুটো জায়গায় ব্যবহার করা যায়, কোনো সমস্যা এখানে হয় না। কিন্তু সমস্যাটা হয় রিটেনে লেখার প্যাটার্নে। যেমন আমরা ধরেন একটা কোশ্চিন পাইলাম, এই কোশ্চিনের মধ্যে মূল টাকা ধরেন 100 টাকা, আমরা যখন সমাধান করা শুরু করে দিই, ধরেন 1 নম্বর প্রশ্নের উত্তর লিখে আমরা এখন সমাধান করতেছি, কথার কথা, এই সমাধানের সময় আমরা প্রথমে লিখে দিই যে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে এরকম করে লিখে দিই। আমরা বলে দিই হচ্ছে কি যে পি ইজ ইকাল টু 100 টাকা, আর এর মান হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 20%, এরকম লিখে, যে আমরা জানি পি ইজ ইকাল টু বা আই ইজ ইকাল টু এটা হয়, লিখে টেকে দিয়ে অঙ্কের অ্যান্সার চলে আসে, আমরা উত্তর টুত্তর লিখে দিয়ে চলে আসে, মনে করি নাম্বার তো পাবোই কারণ সহজ একটা কোশ্চিন। কিন্তু মজার ব্যাপার, আপনাকে এখানে টিচার যদি মনে করে একটা নাম্বারও দিবে না। কোশ্চিন হচ্ছে কেন, আমি ভুলটা কোথায় করলাম? আমি তো কোশ্চিন দেখে উপরের নাম্বার লিখছি, এখানে ভেরিয়েবলের মানগুলোও বসাইছি, আমি অ্যান্সারও বের করছি ঠিকঠাক মতো, তাহলে আমার ভুলটা কোথায় হয়ে গেছে? ভুলটা হয়েছে এই জায়গাটাই, পি ইজ ইকাল টু 100 যে আপনি বসাইলেন, এই পি এর মান 100 সেটা আপনারা কে বলছে? এটা তো কোথাও কোশ্চিনে বলে দেওয়া নাই। কোশ্চিন বলে দিয়েছে মূল টাকা ছিল 100 টাকা, সুদের হার 20%, এটা বলা ছিল, কিন্তু পি মানে যে 100 আর এখানে আর মানে যে 20%, এটা তো কোথাও লেখা নাই। এখন এখানে অ্যান্সার আসে আপনাদের কাছ থেকে এইরকম, কেন? পি মানে তো মূল টাকা, এটা তো আমরা জানি ভাই, আর মানে তো ইন্টারেস্ট রেট, এটা তো আমরা জানি। আপনি জানলে হবে না, এটা স্যারকে বুঝাইতে হবে। তার মানে এই জায়গাটা আসলে হওয়া উচিত ছিল এইরকম, যে পি ইকুয়াল টু মূল টাকা ইকুয়াল টু হচ্ছে 100 টাকা, বা আপনি এটা আগে লিখতে পারেন যে মূল টাকা ইকুয়াল টু পি ইকুয়াল টু হচ্ছে 100। অর্থাৎ আপনি যদি রিটেন ম্যাথে কোনো ভেরিয়েবল ইউজ করেন, কোনো চলক যদি ইউজ করেন, 100% এই চলকের ডিক্লারেশন দিতে হবে, মানে পি মানে কি সেটা বলতে হবে, আর মানে কি সেটা আপনাকে বলতে হবে। যদি ডিক্লারেশন না দেন, এইখানে নাম্বার না পাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যায়। কারণ টিচারদের এত দয়া মায়া হয়নি যে আপনাকে চাকরি না দিলে তাদের চাকরি থাকবে না, ঠিক আছে, এটা নাই। তার মানে টিচারের টার্গেটই হচ্ছে ভাই আপনাকে ফেল করানোর টার্গেট, সহজ কথা শুনে। কিন্তু আপনার টার্গেট হচ্ছে আপনাকে চাকরি পাইতে হবে, আরো 10টা খাতা থেকে আপনার খাতাটা আলাদা করতে হবে, কোন জায়গাগুলো আমরা চেক করতে হবে সেই জায়গাগুলো নিয়ে এখানে কিন্তু কথা হচ্ছে। রাব শেষের পৃষ্ঠায় করা যাবে কিনা একজনের কোশ্চেন ছিল, আসতেছে ওই কোশ্চেনের দিকে, অ্যান্সারের দিকে আসতেছে, কিন্তু তার আগে এই কথাটা আগে শেষ করে ফেলি। তাহলে আমরা এখানে কি পাইলাম, এটার মূল কথাটা হচ্ছে রিটেন ম্যাথে যদি আপনি কোনো কোশ্চেনে কোনো নতুন ভেরিয়েবল নিয়ে আসেন, যে ভেরিয়েবলটা কোশ্চেনের কোথাও লেখা ছিল না, ঠিক আছে, তাহলে এই ভেরিয়েবলের ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন মানে এই ভেরিয়েবল মানে কি ধরছেন আপনি, কার মানে এই ভেরিয়েবল ধরছেন সেটা আপনাকে লিখে দিতে হবে। আদারওয়াইজ এখানে টিচার আবার বলতেছে, যদি মনে করে নাম্বার দিব না, দিবে না, কিচ্ছু করার নাই আপনার, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। এবারে আসেন রাপের ব্যাপারে। আরেকজনের কোশ্চেনের কথা ছিল যে আমি যদি শেষ পেজে রাপ করি তাহলে কি কোনো সমস্যা আছে?
না, কোনো সমস্যা নেই, আপনি শেষ পেজে রাফ করতে পারেন, কিন্তু আমরা নিষেধ করি। এখন কোশ্চেন হচ্ছে কেন নিষেধ করেন, এবারে আসেন কেন নিষেধ করি। ধরেন এটা প্রথম পেজ, এটা 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ, এরকম 4, 5, 6, 7, 8, 10 নাম্বার পেজ, এটা হচ্ছে লাস্টের পেজ। আপনি লাস্টের পেজ থেকে মাঝখানের কোনো একটা পেজে অঙ্ক করতেছিলেন, রাফ করার জন্য এখানে চলে আসছে, ঠিক আছে। একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ, 4টা পেজ, এরকম অনেকগুলো পেজ, ডট 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 ডট, মাঝখানে আরো পেজ আছে। আপনি এখানে রাফ টাপ করে টরে আপনি এখানে পাইছেন 21, ঠিক আছে। পরীক্ষার হল মানে কিন্তু মাথা খুব ঠান্ডা থাকে না, ডেফিনেটলি ওটা একটা প্রেসার কুকার। পরীক্ষার হল মানে প্রেসার কুকার, আমরা প্রেসার কুকারের মধ্যে পড়ে যাই, কিন্তু ইনগ্রেডিয়েন্টস আমরা ওখানে বয়েল হইতে থাকি আমাদের। এই বয়েল হওয়ার কারণে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই 21 যখন এই পেজে আপনি অঙ্কটা করতেছিলেন, 21 আস্তে আস্তে এখানে হয়ে যায় কত, আপনার হয়ে যায় 12। বিশ্বাস করেন না না করেন, এরকম অনেক আমি দেখছি রাফের অংশে ঠিক করছে কিন্তু উঠাইতে যায় মূল অংশে এসে উল্টাটা উঠাই ফেলছে। ওখানে পাইছে 52, এদিকে আস্তে আস্তে 25 হয়ে গেছে। ওখানে পাইছে 12, এই পাশে আস্তে আস্তে হচ্ছে 21 হয়ে গেছে। এখন আপনাদের কাছে মনে হইতে পারেন কি বলেন ভাই, এটা কখনোই হবে না, কারণ আমি তো পাইছি 21, আমি 21 পাই এখানে কেন 12 লিখবো, এখন হবে না। কিন্তু ওই যে বললাম পরীক্ষার হল একটা প্রেসার, আপনি যখন যাবেন কেন যে এরকম হইলো সেটা পরবর্তীতে যখন খাতাগুলো আপনাকেই দেওয়া হয় যে চেক করেন, দেখেন কোথায় কোথায় ভুল করছেন, তখন নিজের কাছে কেমন জানি মনে হয় যে আমি এই ভুলটা করলাম, এটা কিভাবে সম্ভব। এই কারণে আমরা কখনোই চাই না যে কোনো কোশ্চিন অন্য পেজে যায় হচ্ছে আপনি কি করেন, রাফ করেন, এটা না। যেখানকার কোশ্চিন সম্ভব হইলে এখানেই করেন, বা এটা খাতার উপরেই তো কোশ্চিন থাকে, তাই না, কোশ্চিন তো হাতের কাছেই থাকে, কোশ্চিনে আপনি রাফ করেন, তাতে কোনো সমস্যা টমস্যা নাই। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল কিনা কে জানে। এটা ছিল মাহবুবুর রহমান ভাই, আপনার কি ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা, যে রাফ শেষের পৃষ্ঠাতে কেন হচ্ছে আমরা করতে বলতেছি না। উপপাদ্য 9-10 বই থেকে কমন হয়, ডেফিনেটলি কমন হয়, এবং অনুসিদ্ধান্ত থেকেই হচ্ছে কমন আসে, হুবহু আসে, বহুত আছে। আপনাদের ক্লাসে আমরা দেখাবো যে কোন কোন জায়গাগুলো থেকে কমন আসছে, হুবহু আসছে ভাই, অনেক কমন আসছে, অনেক কমন। ওকে, আর কারণ আচ্ছা, তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে আমরা রাফ তাহলে কখনোই কোথায় করব না, শেষের অংশে করব না। আচ্ছা, এইবারে একটু আরেকটা দিকে একটু কথাবার্তা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটায় বোর্ডের মধ্যে এখন একটা কোশ্চেন ওঠায় যে সলিউশন করব, ওই পর্যায়ে আগে যাইতে পারছে না। তার কারণটা হচ্ছে আমরা ক্লাস যখন শুরু করব তখন ডেফিনেটলি তার আগে যা যা দরকার সেই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিব, তারপরে হচ্ছে আমরা এখানে আসব। ওকে, এখন আরেকটা জিনিস এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। এটা হচ্ছে সব থেকে মজার একটা জায়গা, আপনাদের অনেকের জন্য একটা স্ট্রেংথ এই জায়গাটা। কেন? কারণ যদি বলেন যে মেন্টাল অ্যাবিলিটি তো পিলিতেও আসে, মেন্টাল অ্যাবিলিটি রিটেনেও আসে, ভাই 99.99% একই কোশ্চেন, একই প্রিপারেশনে আপনি পিলির জন্য যে 15 নাম্বারের জন্য পড়াশোনা করছেন, ভাই ওটাই এখানে 50 নাম্বার। এবং আরো মজার ব্যাপার, পিলিতে কি আপনি লিখছেন নাকি পিলিতে হচ্ছে রসগোল্লা পূরণ করছেন? ডেফিনেটলি রসগোল্লা। ভাই এই একটাই পরীক্ষা আছে মেন্টাল অ্যাবিলিটি, যেটাও রিটেনে আপনাকে ওই রসগোল্লা পূরণ করতে হবে, রিটেনে মেন্টাল অ্যাবিলিটি লিখতে হবে না, এখানেও ওই রসগোল্লা পূরণ করেই হচ্ছে আপনাকে পরীক্ষাটা দিতে হবে, এবং 100% একই প্রিপারেশন। এই মেন্টাল অ্যাবিলিটির আপনার একটা বড় অংশ কিন্তু হচ্ছে ম্যাথ বেসমেন্টের, এই জন্য ম্যাথ শুধুমাত্র 50-এর জন্য না, মাথায় রাখেন ওখানে মেন্টাল অ্যাবিলিটি 50টার মধ্যে 5, 6টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত আপনার কোশ্চেন ম্যাথ ভিত্তিতে হয়ে যায়, ম্যাথ বেসমেন্টের কিন্তু কোশ্চেন হয়ে যায়। এবং মেন্টাল অ্যাবিলিটি ভালো করার জন্য প্রথম কথাই হচ্ছে শুধুমাত্র রিটেনের কোশ্চেন দেখলে হবে না, পিলির কোশ্চেনে দেখতে হবে, কারণ পিলির কোশ্চেন রিটেনের কোশ্চেন পিলিতে চলে আসছে, বহু হয়েছে এরকম। আমাদের লেকচার শিটগুলো যখন হাতে পাবেন তখন ওখানে দেখবেন আমরা লিখেই দিছি কোশ্চেনের পাশে যে এটা পিলিতেও আসছে, এটা রিটেনেও আসছে, একটু খেয়াল করে দেখবেন এই কোশ্চেনগুলো আপনার। ওকে, তাহলে মাথায় রাখেন যে মেন্টাল অ্যাবিলিটির জন্য প্রথম কথা হচ্ছে পিলি রিটেন, পিলি প্লাস রিটেন দুইটা কোশ্চেনই আপনাকে দেখতে হবে, প্রিভিয়াস কোশ্চেন যদি খুব ভালো করে দেখতে পারেন যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না আপনার। আর দ্বিতীয়টা, হ্যাঁ পড়ার জন্য কিছু কিছু জায়গা আছে যে বইপত্রগুলো তো দেখলেন প্রিভিয়াস কোশ্চেন, তারপরে কিছু ওয়েবসাইট বেসমেন্টের কাজ টাজ করা দরকার, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ বলেই দিব। যেমন হচ্ছে কি খুব কমন টাইপের আছে, সরি, ইন্ডিয়া বিক্স আছে, sawal.com আছে, অল ইন্ডিয়া এক্সামস.in আছে, exam.in, এরকম কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের কোন কোন অংশগুলো পড়বেন সেটা আমরা বলে দিব, এটা আপনাদের টেনশন নয়, এটা নিয়ে এখন মাথা ঘাবায়েন না যে ভাই ইন্ডিয়া বিক্স বললেন, তারপরে ভাইয়া কি বললেন sawal.com, তারপরে কি জানি বললেন, এরকম আর কয়টা আছে বলেন, এটা নিয়ে টেনশন করেন না, কারণ এই জায়গাগুলোর টেনশন আপনাদের না, এই জায়গাগুলোর টেনশন হচ্ছে আমাদের।
আমরা আপনাদেরকে ফাইন্ড আউট করে জায়গাগুলো লিঙ্কগুলো সবগুলো দেখাই দিব যে কোন কোন আপনার ওয়েবসাইটের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন জায়গাগুলো পড়ার দরকার নেই, যেই ধাঁচের কোশ্চেনগুলো বিসিএস এ হয় ওই ধাঁচের জায়গাগুলোর জন্য কোন কোন ওয়েবসাইটগুলো উপযুক্ত এটা আমরাই জানাই দিব। এটার জন্য আপনাদের টেনশন করেন না। আমি শুধু প্রাইমারি স্টেপে বললাম যে মেন্টাল অ্যাবিলিটির জন্য এইরকম জায়গাতেও প্রয়োজন হবে আমাদের যাওয়ার। যদি আমাদের টার্গেট থাকে ওরকম 50-এর মধ্যে, আমি ডেফিনেটলি এখানে 45 বা তার উপরে আমি একটা নাম্বার ক্যারি করতে চাচ্ছি, কারণ এখান থেকে নাম্বার ক্যারি করাটা খুব সহজ হয়ে যায়। তাহলে এই কারণে আমাদের অবশ্যই কি করা উচিত, এরকম জায়গাগুলো কভার করা উচিত। এবং সেটা আপনাদের টেনশন নয়, টেনশন হচ্ছে আমাদের। আপনাদের টেনশন শুধু একটাই, সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়াটা, এটাই হচ্ছে বড় টেনশন আপনাদের জন্য। ক্যালকুলেটর ইউজ করা যায়, হ্যাঁ, পিচ্ছি পিচ্ছিটা ইউজ করতে পারবেন, বড় বড়টা ইউজ করতে পারবেন না। আপনি ওই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না এখন পর্যন্ত, জেনারেলটা দিয়েই হচ্ছে আপনি কভার করতে পারবেন এই জায়গাটায়। স্থানাঙ্ক জ্যামিতি কি লেখক কাগজে চিত্র দিয়ে কোথায়? না, এখানে আপনি কোনো লেখক কাগজ এখানে পাবেন না। আপনাকে ম্যানুয়ালি হচ্ছে ওই টেনে টেনে করতে হবে, হয় আপনি পেন্সিল ইউজ করবেন অথবা কলম দিয়ে ইন্ডিকেট করতে পারেন। যে যেমন এখানে আমার দরকার 2-3 একটা পয়েন্ট দরকার, যেটা হচ্ছে 2-3 এক্স ওয়ার মানটা। আপনি এখানে হয়তো দাগ দিচ্ছেন যে 1-2 এটা, আর এখানে 1-2-3 এরকম একটা ইন্ডিকেট করে আপনি জায়গা দিলেন, এটা 2-3 এরকম করে। যে আপনাকে কোনটা আলাদা করে হচ্ছে পেপার এখানে ইউজ করার দরকার হবে না, আপনি ওই সাদা কাগজের মধ্যে এরকম করে ড্রয়িং করে নিতে পারবেন। স্থানাঙ্ক জ্যামিতির জন্য অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রির জন্য আলাদা কোনো কাগজ টাগজ দরকার নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা আলোচনা, একটা গল্প, যে আমি কোথায় কোথায় থেকে পড়তে হবে, আমার কাছে কালেকশন লাগবে কোনটা সেই জায়গাটা, আমি পরীক্ষার হলে গেলে কি কি করব সেই জায়গাটা, কত মার্কের জন্য যাচ্ছে কি করব সেটা, এবং কোন কোন জায়গাগুলোর দিকে ফোকাস করতে হবে, যেই জিনিসগুলোর দিকে ফোকাস করলে আরো 10টা খাতা থেকে আমার খাতাগুলো আলাদা হয়ে যাবে। এই 3টা স্টেপের আলোচনা আমরা জাস্ট আজকে শুনলাম। একটু মেন্টালি ভাবে আপনারা প্রিপারেশন নেন, কারণ আবার বারবার করে বলতেছি যে 41-এ যারা পিলি দিছেন তাদের পিলির সঙ্গে রিটেনের কিন্তু যখন প্রিপারেশন নেবেন, মাথায় পিলির যত শর্ট প্যাটার্ন আছে সবগুলো কিন্তু ঝেড়ে ফেলে দেন। আপনাদের লিখতে হবে, কষ্ট করতে হবে ভাই। নাম্বার তোলা খুবই সহজ এই জায়গাটায়, কারণ আপনার 50-50 এরকম কিন্তু আছে, বহুত আছে, 50 আউট অফ 50 আপনার চলে আসছে নাম্বার, অনেক আছে এখানে। একটু ঠান্ডা মাথায় প্রিপারেশন নিলে ভাই 35 থেকে 40 খুব ইজিলি আসে, ইজিলি নিয়ে আসা যায়। একটু যদি টেকনিক্যালি আপনি জায়গাগুলো চুজ করতে পারেন, ঠিক আছে, আপনার জন্য উপযুক্ত, আপনার জন্য স্ট্রেংথ কোন কোন জায়গা আছে এই জায়গাগুলো যদি খুঁজে বের করা যায়, খুব সহজে 35 থেকে 40 নাম্বার ক্যারি করা যায় খুব সহজে। সেই জায়গাগুলো আমরা স্টেপ বাই স্টেপ বলবো, কারণ আজকে একদিনে আপনাকে ওই লেভেলে নিয়ে যাওয়া যাচ্ছে না। কারণ আগে তো খুঁজতে হবে আপনার প্রবলেমগুলো, তখন এই প্রবলেম ধরে যখন আমরা কথা বলবো তখন আপনাদের জন্য এই জায়গাটায় কি হবে, আপনাদের জন্য বুঝতে সুবিধাটা হবে এবং সেটা রিসিভ করাটাও সহজ হয়ে যাবে তখন খুব ইজিলি। এই জায়গাগুলো একটু খেয়াল রাখেন। আর দেখি দু একটা কারো কোনো কোশ্চিন আছে কিনা, আমরা একটু কোশ্চিন নিয়ে নেই, দেখি তো আমাদের আর কি কোনো কোশ্চিন টোশ্চিন এখানে আছে কিনা জানার জন্য। এরকম স্পেসিফিক যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমরা একটু প্রবলেমটা শেয়ার করি, যে আমার স্পেসিফিক এই ধরনের জায়গাগুলোতে প্রবলেম হয়। পেন্সিলে আঁকতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনি কালো কালার দিয়ে আঁকতে পারেন, আপনি চাইলে নীল কালার ব্যবহার করতে পারেন, আপনি চাইলে সবুজ কালার ব্যবহার করতে পারেন, কিন্তু লাল কালার নয়। লাল কালার, পিঙ্ক কালার, এই ধরনের কালার দয়া করে কেউ ইউজ করবেন না। অনেকে আমাকে এরকমও কোশ্চেন করছে লাল কালার ইউজ করবো না, ভালো কথা, কিন্তু পিঙ্ক কালার আমার খুব পছন্দের কালার, আমি কি কোনো পিঙ্ক বা জেল কালার এগুলো কি ইউজ করতে পারবো কিনা? না, দয়া করে আপনারা এই ধরনের কোনো কালার ইউজ করতে পারবেন না। যদি প্রয়োজন পড়ে পেন্সিল ইউজ করেন, ওকে ফাইন, ডান, কোনো সমস্যা নাই। যাদের হাতের ড্রয়িং এর শেপ খুব ভালো হয়, আপনার হাতের মেজারমেন্ট যদি খুব ভালো হয়, স্কেলও লাগে না আমাদের, কারণ এটা ম্যান্ডেটরি নয় যে একদম সোজাই হইতে হবে, ঠিক আছে, একটু এদিক ওদিক হইতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি হয়, সম্ভব থাকে, স্কেলিং করেন, দেখতে ভালো লাগে তো জিনিসগুলো, তাই না? আপনার পেন্সিল যদি না ইউজ করেন তাহলে পেন ইউজ করেন। তাহলে পেন ইউজ করলে আপনি কি করতে পারেন, হয় আপনি গ্রিন কালারের পেন ইউজ করেন, বা হচ্ছে আপনি এই জায়গাটায় গ্রিনের জায়গায় ব্লুটা ইউজ করেন, কিন্তু রেডটা ইউজ করা যাবে না, এটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, দেখি আর কারো কোনো কোশ্চিন টোশ্চিন কি কি জানি আসলো। বীজগণিত এবং পাটিগণিতে কত মার্কস? ভাই এই জায়গাটায় আমাকে বিপদের মধ্যে ফেলাই দিচ্ছেন, কারণ হচ্ছে একটু আগে বলছিলাম যে পাটিগণিত থেকে রিসেন্ট দেখবেন যে কোশ্চিনের ধারাটা একটু কম আসতেছে।
এখন রিয়েল কোশ্চেন আর কোশ্চেনের সিলেবাস, এটা হচ্ছে মূল অংশটুকু। প্রথম আগে ফোকাস করতে হবে যে কোশ্চেনের সিলেবাস কোনটার জন্য কত নাম্বার তারা অ্যাসাইন করে রাখছে, ওইদিকে দয়া করে তাকাবেন না। কারণ এমনও হইতে পারে যে আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, এখানে পাটিগণিত থেকে কোশ্চেন আসছে একটা বা আসে নাই, সম্ভাবনা থেকে কোশ্চেন আসে নাই, কথার কথা এরকম কিন্তু হইতে পারে। এই জন্য ফোকাস হচ্ছে কোনটা থেকে, পাটিগণিত থেকে কি আমি এখানে 50-এর মধ্যে 15 নাম্বারের কোশ্চেন পাবো কিনা, 10 নাম্বারের কোশ্চেন পাবো কিনা, এটা বলা সো টাফ, এটা বলা যাচ্ছে না এইভাবে। বা বীজগণিত থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে এটা বলাটা টাফ, কিন্তু এটা বলা যাবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, এটা বলা যাবে। কারণ এটা ফিক্স না যে এখান থেকে এত মার্কের কোশ্চেন আসবেই, ওখান থেকে এত মার্কের কোশ্চেন আসবে, এটা এরকম হয় না, এলোমেলো হয়ে যায়। কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। গণিতে পাস মার্ক কত, মেন্টাল অ্যাবিলিটি বা গণিত মিলিয়ে কি পাস করতে হয় না? না, দুটা আলাদা আলাদা, দুটা আলাদা আলাদা জায়গা। আপনার দুটার জন্য হচ্ছে একসঙ্গে না, 50-50 আলাদাভাবে হচ্ছে আপনার চিন্তাটা চলে আসে এই জায়গাটায়। তাহলে দেখি আর কারো কোনো কোশ্চেন এখানে আসতেছে কিনা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা কোশ্চেন ছিল। আরো আমাদের অনেক কিছুই কথা আছে, আমারও অনেক কথাবার্তা আছে, যেটা হয়তো ফ্লাইং অবস্থায় এরকম বলা যাচ্ছে না। আমরা যখন চ্যাপ্টার বেসমেন্টের স্পেসিফিক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তখন কিছু কোশ্চেন নিয়ে কথা আসবে, চ্যাপ্টার নিয়ে কথা আসবে। বইয়ের পোর্শনগুলো এখন আমি বলি নাই যে কোন কোন বইয়ের, যেমন হচ্ছে আপনার একাদশ শ্রেণীর বইয়ের প্রথম পত্র দ্বিতীয় পত্র কোনটা কোনটা পড়বেন আপনি, বা উচ্চতর গণিতের কোন অংশটুকু করবেন, ওটা বলার এখনো সুযোগ পাই নাই আমি ওইভাবে। নোবেল থেকে পড়তে হবে কি স্থানাঙ্ক? হ্যাঁ, ওখান থেকেই পড়া লাগবে কিছু কিছু জায়গা ভাই, ওখান থেকেই পড়তে হবে, কারণ মূল অংশটুকু ইন্টারমিডিয়েট থেকে আসে। না, এসএসসি লেভেল থেকে হবে না, স্থানাঙ্কটা হচ্ছে ইন্টারমিডিয়েটটাই লাগবে, কারণ মেইন জায়গাটাই হচ্ছে ওটা। কারণ বিসিএস স্ট্যান্ডার্ডে কোঅর্ডিনেট জিওমেট্রি যে কোশ্চেনগুলো পাই, সেটা সাধারণত একাদশ শ্রেণীর কোশ্চেনে যে স্ট্যান্ডার্ডটা থাকে ওই ধাঁচের কোশ্চেন আসে। সবগুলো হচ্ছে আপনার এই এসএসসি স্ট্যান্ডার্ডে না, এসএসসি থেকে বেসিকটা অংশ হয়, বেসিক অংশটুকু এখান থেকে নিতে হয়, নিয়ে সেটা অ্যাপ্লাই করতে হয় ইন্টারমিডিয়েটের বইতে ভাই। ওকে, তাহলে মোটামুটি এই ছিল হচ্ছে আজকের আলোচনাগুলো। আশা করি আপনারা মাইন্ড সেট আপ করে ফেলেন যে হ্যাঁ, অবশ্যই এই বিসিএস এ যারা প্রিলিমিনারিতে কাভার করে ফেলছেন, যারা প্রিলিমিনারি পাস করে ফেলছেন, তাদের 41-এর জন্য, সরি 42 বা 43 44 এগুলো তো আমরা যাব না। চিন্তা করেন যে না, এটাতে যখন আমার চলে আসছে, ডেফিনেটলি একটু খেয়াল রাখেন, নিজের প্রতি একটু সতর্ক দৃষ্টিতে তাকান যে আপনি কোথায় আছেন আর আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন। এই গ্যাপটুকু নিজেকেই পূরণ করতে হবে। কোনো ভাইয়া এখানে পূরণ করে দিতে পারবে না, কোনো স্যার এখানে পূরণ করে দিতে পারবে না। সবটুকুই হচ্ছে আপনাদের নিজেদের দরকার। গোল ফিক্স আপ করে রাখেন, দেন বাকিটা যেটা দরকার, রাস্তা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আমাদের। কোন রাস্তাতে হাঁটবেন সেটা দেখার দায়িত্ব আমাদের, এটা দেখার দায়িত্ব আপনাদের নয়। ওকে, তাহলে আশা করি আপনারা আজকের পর থেকে নিজেকে সেই জায়গাটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেখানে আপনারা নিজেকে দেখতে চাচ্ছেন। আবারও বলছি, বাকিটা আমাদের কাজ। আপনি কিভাবে পড়বেন, কোথায় থেকে পড়বেন, কতটুকু পড়বেন, এটা আপনাদের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের উপরে ছেড়ে দেন, একদম নির্দ্বিধায় ভরসা করতে পারেন আমাদের উপরে। কারণ যখন একটা বিসিএস এর রেজাল্ট হয়, তখন কিন্তু আমরা অনেকের কাছ থেকেই কিন্তু ওই ঝাল মিষ্টি টিষ্টি কিন্তু খাই। তাহলে ডেফিনেটলি আমরাও আশা করতে পারি আপনাদের কাছ থেকেও এরকম ঝাল মিষ্টির অফার আমরা পাবোই ডেফিনেটলি। তাহলে এটা যখন আমরা পাই, তাহলে আপনাদের কাছ থেকেও যখন পাবো, তাহলে আপনারাও মেন্টালি ভাবে সেট আপ নিয়ে ফেলেন যে হ্যাঁ, ভাইয়াদেরকে আমি ঝাল মিষ্টি খাওয়াবোই ডেফিনেটলি। ঠিক আছে, এই মেন্টালিটিটা আপনারা চুজ করেন। আমরাও অধীর আগ্রহে ওয়েট করতেছি যে আপনারা কবে ঝাল মিষ্টি খাওয়ার। তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।